মাই চ্যানেল ফানলেট উইথ অনুসুয়া। আজকের ভিডিওতে আমরা শুরু করব উইলিয়াম সমারসেট মমের শর্ট স্টোরি দ্য লোটাস ইটার্স। সো লেটস বিগিন। প্রথমে আগে আমরা জেনে নেব অ্যাবাউট দ্য পাবলিকেশন ডিটেলস অ্যান্ড দ্য টাইটেল, ঠিক আছে? তাহলে দ্য লোটাস ইটার্স or the Lotus Eater was first published in the periodical of Nash's magazine in October 1935. তাহলে 1935 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে 1935, in the year 1935, in the month of October, the short story The Lotus Eater was first published in the periodical Nash's magazine. Later, this particular short story was included in the collection The Mixture as Before, and therefore in the collection form. Okay, under the title The Mixture as Before, the story The Lotus Eater was published in the year 1940. তাহলে The Lotus Eater প্রথম 1935 সালে পাবলিশ হচ্ছে অক্টোবর মাসে, সেটা হচ্ছে একটা পিরিয়ডিক্যালে, ঠিক আছে? সেই পিরিয়ডিক্যালটার নাম হচ্ছে ন্যাশেস ম্যাগাজিন, আর তারপরে একটা বুক ফরম্যাটে অর্থাৎ একটা শর্ট স্টোরি কালেকশন হিসেবে পাবলিশ হচ্ছে 1940-তে। তাহলে দ্য লোটাস ইটার গল্পটা যে শর্ট স্টোরি কালেকশনে পাবলিশ হচ্ছে 1940-তে, সেই শর্ট স্টোরি কালেকশনের নাম হচ্ছে দ্য মিক্সচার অ্যাজ বিফোর। Okay, so these informations are quite important for your MCQ. এগুলো তোমরা একটু নোট ডাউন করে নেবে। This particular short story, The Lotus Eater, was actually based on John Ellingham Brooks. Okay, John Ellingham Brooks, যাদের ধরো এই নামগুলো নোট ডাউন করা দরকার, তোমরা ভিডিওটা একটু পজ করে নিয়ে নামগুলো নোট ডাউন করে নিতে পারো, ইট উইল হেল্প ইউ। তো জন এলিংহাম ব্রুকস, তিনি কে ছিলেন? জন এলিংহাম ব্রুকস ছিলেন was an English classic scholar and was also an associate and a friend of Somerset Maugham. অনেক সময় এটা শোনা যায় যে with Somerset Maugham probably John Ellingham Brooks, he probably had a homosexual relationship, but we will try to remember the name of John Ellingham Brooks as a ইংলিশ ক্লাসিক্যাল স্কলার। তো এই জন এলিংহাম ব্রুকস তিনি কি করেছিলেন, এই ক্যাপ্রিতে গিয়ে তিনি সেটেল করে যান, ঠিক আছে? অ্যান্ড হি অলসো ইউজ টু এনজয় আ লাইফ অফ অ্যাবসলিউট প্লেজার ইন দ্য বিউটিফুল সারাউন্ডিংস অফ দ্য আইল্যান্ড অফ ক্যাপ্রি ইন ইটালি। তো সেই জন এলিংহাম ব্রুকস থেকে ইন্সপায়ার্ড হয়ে সমারসেট মম এই গল্পটা লিখেছিলেন দ্য লোটাস ইটার। তাহলে পাবলিকেশন হিস্ট্রির পরে এবার আমরা জেনে নেব অ্যাবাউট দ্য টাইটেল, যে এই গল্পটার নামকরণ কেন করা হচ্ছে দ্য লোটাস ইটার। অ্যাকচুয়ালি দ্য লোটাস ইটার এই টাইটেলটা নিয়ে তোমরা টেনিসনেরও কিন্তু একটা কবিতা পাবে, ইউলিসিস এবং লোটাস ইটার, এবং ওই ইউলিসিস আর লোটাস ইটারকে মনে করা হয় দিস টু পোয়েমস আর অলমোস্ট লাইক দ্য কাপল পোয়েমস। ওকে, যেখানে ইউলিসিসে বলা হচ্ছে আ লাইফ অফ অ্যাক্টিভিটি, লোটাস ইটার অ্যাকচুয়ালি টক্স অ্যাবাউট আ লাইফ অফ রেস্ট অ্যান্ড লিজার। ওকে, তো এই লোটাস ইটারের আইডিয়াটা নেওয়া হচ্ছে ওডিসি, হোমারের ওডিসির বুক 9 থেকে, যেখানে দেখা যায় কি ওডিসি অন হিজ রিটার্নিং জার্নি, ওডিসি এবং তার মেরিনার্স, দে রিচ দ্য লোটাস ল্যান্ড অ্যান্ড দে এনকাউন্টার্ড উইথ দ্য ইনহ্যাবিটেন্টস অফ দ্য লোটাস ল্যান্ড, যারা ওই লোটাস ফ্রুটটা খায়, এবং সেই মাইথোলজিক্যাল লোটাস ফ্রুট খেয়ে দে অ্যাকচুয়ালি ইন্ডালজ আ লাইফ অফ কমপ্লিট ওয়ার্কলেসনেস, ওকে, অ্যান্ড আ লিজার। তারা কি করেন না, তারা একটা কমপ্লিট কর্মহীন জীবন, একটা অবসরের জীবন, একটা প্লেজার সিকিং লাইফ লিড করে। তো হোমারের ওডিসির এই যে অংশটা বুক 9 থেকে এই লোটাস ইটারের কনসেপ্টটা বা টাইটেলটা নেওয়া হচ্ছে। তাহলে লোটাস ইটার বলতে কাদের বোঝানো হচ্ছে? ওডিসিতে বলা হচ্ছে, হোমারের ওডিসিতে, লোটাস ইটার্স ইজ অ্যাকচুয়ালি অ্যান ইনহ্যাবিটেন্ট অফ দ্য লোটাস ল্যান্ড who used to feed the lotus fruit, and they used to enjoy a life of sensuous and indolent enjoyment. Indolent মানে একটা অলসভাবে তারা জীবন কাটাতে ভালোবাসে, পুরোপুরি কর্মহীন, কোনো ব্যস্ততা নেই, কিছু নেই, আনন্দে প্রকৃতির যে সৌন্দর্য উপভোগ করে একটা অলস অবসরের জীবন যারা কাটায়, তাদেরকে বলা হয়ে থাকে দ্য লোটাস ইটার। ওকে, তাহলে এই রেফারেন্সটা আমরা পাচ্ছি, টাইটেলটা পাচ্ছি হোমারের ওডিসির বুক 9 থেকে। তাহলে উইলিয়াম সমারসেট মম তিনি কেন এই গল্পটার টাইটেল রাখলেন লোটাস ইটার? তার কারণ হচ্ছে এই গল্পে উই ক্যান সি দ্যাট দ্য সেন্ট্রাল ক্যারেক্টার হুজ নেম ওয়াজ উইলসন,
ওকে, তো উইলসন হি অ্যাকচুয়ালি কেম টু ক্যাপ্রি, তিনি ক্যাপ্রিতে আসেন এবং এই ক্যাপ্রির সৌন্দর্য দেখে তিনি এতটাই মোহিত হয়ে যান যে তিনি লন্ডনে তার ব্যাংকারির জব ছেড়ে দিয়ে, ঠিক আছে, সেখান থেকে একটা অ্যামাউন্ট অ্যানুইটিদের নিয়ে তিনি এই ক্যাপ্রি, ইটালির এই ক্যাপ্রি শহর মানে আইল্যান্ডে তিনি এখানে চিরকালের জন্য থেকে যায়। হি কুইটেড দ্য হামড্রাম অফ দ্য সিটি লাইফ অ্যান্ড হি পার্মানেন্টলি সেটেলড ইন ক্যাপ্রি to enjoy a life of complete leisure and to seek the beauty and the pleasures of this Capri Island. তাহলে এই জন্য উইলসনের জীবনের সাথে আমরা দেখতে পাচ্ছি কি ওই লোটাস ইটার, হোমারের ওডিসি যে লোটাস ইটারের ডেসক্রিপশনটা বেশ খানিকটা মিলে যায়। লোটাস ইটারও যেরকম একটা লাইফ অফ কমপ্লিট লেজার লিড করতে চায়, সেরকমভাবে উইলসন অলসো প্রেফার্ড আ লাইফ অফ কমপ্লিট লেজার অ্যান্ড ওয়ার্কলেসনেস. Therefore, this title, the Lotus Eater, was given to this particular short story of Somerset Maugham, where the central character Wilson also sought to enjoy the similar kind of life of worklessness and leisure. যেহেতু আমাদের উইলসনের মধ্যেও একই রকমের একটা বাসনা, এই ক্যাপ্রি শহরের সৌন্দর্যে তিনিও এতটাই মোহিত হয়ে যান যে তিনিও ডিসাইড করেন যে তিনি অবসর নিয়ে এসে পুরো সময়টা ক্যাপ্রিতে কাটাবেন, জাস্ট টু এনজয় দ্য ইনডলেন্ট টাইম অ্যান্ড দ্য সেনসুয়াস বিউটি অফ দিস আইল্যান্ড টাউন ক্যাপ্রি। ওকে, কিন্তু এই গল্পে যেটা হচ্ছে আইরনি, সেটা দেখা যায় যে আমরা মানুষরা বলে না আমরা ভাবি এক আর হয় এক, তো ঠিক এই গল্পের শেষে আমরা ওই জিনিসটাই দেখতে পাবো। তো সেই সবটি দেখার জন্য সমস্ত ভিডিওগুলোর জন্য তোমরা একটু অপেক্ষা করবে। তো আজকে আমরা টেক্সটটা শুরু করছি। Most people in the vast majority, in fact, lead the lives that circumstances have thrust upon them. তাহলে প্রথমে গল্পটা শুরু হচ্ছে উইথ এ ভেরি জেনারেল অবজারভেশন অন দ্য পার্ট অফ এ ন্যারেটর, যেখানে ন্যারেটর একটা খুব সাধারণ একটা অবজারভেশন দিয়ে শুরু করছে যে মোস্ট পিপল, বেশিরভাগ মানুষজন, দ্য ভাস্ট মেজরিটি ইনফ্যাক্ট, মানে বলা যেতে পারে সিংহভাগ মানুষ, ঠিক আছে, সিংহভাগ মানুষ বা বেশিরভাগ মানুষ তারা লিড দ্য লাইফস দ্যাট সার্কামস্ট্যান্সেস হ্যাভ থ্রাস্ট আপন হিম, মানে পরিস্থিতি আমাদের ওপর যেরকম একটা জীবন চাপিয়ে দেয়, আমরা বেশিরভাগ মানুষেরা সেই পরিস্থিতিটাকে, সেই জীবনটাকে কিন্তু গ্রহণ করে নিই, সেইভাবে কিন্তু আমরা আমাদের জীবনে এগিয়ে যাই। অ্যান্ড দোজ সাম রিপাইন মানে হচ্ছে যদিও আমরা মাঝে মধ্যে সেই বিষয়টা নিয়ে আফসোস করি, ঠিক আছে, উই অ্যাকচুয়ালি এক্সপ্রেস আওয়ার ডিস্যাটিসফ্যাকশন, আমাদের যে স্যাটিসফ্যাকশন নেই সেই বিষয়গুলো আমরা প্রকাশ করি ঠিকই। লুকিং আপন দেমসেলভস অ্যাজ রাউন্ড পেগস ইন স্কোয়ার হোলস, আচ্ছা, মাঝে মধ্যে আমরা নিজেদেরকে দেখি রাউন্ড পেগস ইন স্কোয়ার হোল, অর্থাৎ চৌকো ঘরে একটা গোলাকার গুটির মতো বেমানান। এখানে একটু আমি এক্সাম্পল দিতে চাই, লুডোর ক্ষেত্রে তোমরা দেখবে যে, বা দাবার ক্ষেত্রে অনেক সময় যে ওই চিটানো মানে ওই ম্যাগনেট দাবাগুলো পাওয়া যায় না কিনতে, সেখানে কি দেখা যায় ওই গোল গোল গুটিগুলো, সেগুলোকে যদি একটা চৌকো ঘরে বসানো যায় কি হবে, বেমানান হয়ে যাবে, ফিট হবে না। তো এখানেও বলা হচ্ছে রাউন্ড পেগস মানে গোল গুটি, সেটাকে যদি একটা চৌকো ঘরে স্কোয়ার হোলসে বসানো যায়, জিনিসটা যতটাই বেমানান হবে, আমাদের জীবনটাও শেষমেশ কীরকম হয়ে যায়, এতটাই বেমানান হয়ে যায়। তাহলে রাউন্ড পেগস ইন স্কোয়ার হোলস এটা কি অর্থে ব্যবহার করা হচ্ছে, দ্যাট অফ দ্য মিসফিটিং অর্থে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। তাহলে যদি এখান থেকে প্রশ্ন আসে হোয়াট ডাজ রাউন্ড পেগস ইন স্কোয়ার হোল সিগনিফাই, সো ইট সিগনিফাইজ দ্য মিসফিটিং, ওকে, দ্য মিসফিটিংস মানে দ্য মিসফিটিং ইনসিডেন্টস অফ দ্য হিউম্যান লাইফ, যে অনেক সময় আমরা পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিই, কিন্তু সেই পরিস্থিতিতে আমাদের অবস্থাটা কি হয়, পুরোপুরি মিসম্যাচ বা মিসফিটিং হয়ে যায়, মানে আমরা মেনে নিলেও ঠিক খাপ খাইয়ে উঠতে পারি না। And think that if things had been different, they might have been a much better showing. এবং যে সমস্ত মানুষেরা রিপাইন করে, ঠিক আছে, যারা আফসোস করে যে জীবনটা এরকম মানে একেবারে মিসম্যাচ হয়ে গেছে, মিসফিটিং হয়ে গেছে, তারা এই কথা ঠিক যে মাঝে মধ্যে তারা মানে এইভাবে জীবন কাটাতে বাধ্য হলেও তারা এটাও ভাবে যে যদি পরিস্থিতিটা একটু আলাদা হতো তাহলে হয়তো আমাদের জীবনযাত্রার মানটা অন্যরকম হতে পারত, ঠিক আছে। দ্য গ্রেটার পার্ট অ্যাকসেপ্ট দেয়ার লট, মানে কিছু কিছু মানুষ আফসোস করেন ঠিকই, কিন্তু বেশিরভাগ মানুষ এই বেমানান জীবনটার সাথে সুন্দরভাবে মানিয়ে নিয়ে এগিয়ে যান।
ইফ নট উইথ সেরেনিটি, যদিও এই মানানোটা খুব প্রশান্তির সাথে, সেরেনিটি মানে উইথ কামনেস, খুব শান্তভাবে যে মানুষ জীবনটাকে যে মানিয়ে নেয়, যা পরিস্থিতি আসে মানিয়ে নেয় তা নয়, অ্যাট অল ইভেন্টস উইথ রেজিগনেশন, অন্তত পক্ষে আমাদের জীবনের সমস্ত ঘটনাগুলোকে আমরা রেজিগনেশন মানে একটা উদাসীনতার সাথে অন্তত হলেও মেনে নিই, যে এই তো জীবন, এইভাবেই তো দিন যাবে, ঠিক আছে, কিছু করার নেই, দিস ইজ আ পার্ট অফ লাইফ, এই বলেই মেনে নিই। মানে হাসি মুখে আনন্দের সাথে শান্তভাবে মেনে না নিলেও অন্তত উদাসীনভাবে হলেও আমরা জীবনটাকে মেনে নিই। তাহলে এইটুকু লাইনের বক্তব্য কি? মূল বক্তব্যটা হচ্ছে যে জীবন কখনো কি আমাদেরকে যেই পরিস্থিতির মধ্যে ফেলে আমরা সেইটা মেনে নিয়ে বাধ্য হই, মানে মেনে নিতে বাধ্য হই, এবং মাঝে মধ্যে আমরা একটু একটু রিফাইন করলেও আমাদের যে ডিসস্যাটিসফ্যাকশনটা সেটা আমরা বোঝালে, কিসের ডিসস্যাটিসফ্যাকশন? আমাদের মনে হয় কি আমাদের জীবনটা যেন হয়ে গেছে রাউন্ড পেগস ইন স্কোয়ার হোল, মানে গোল ঘুটি যেন একটা চৌকো বাক্সে সাজানো হচ্ছে, এতটাই বেমানান। কিন্তু এটা বলা হলেও বেশিরভাগ মানুষ কি জীবনটাকে ঠিক সেই পরিস্থিতি অনুযায়ী মেনে নেয়, যদিও খুব ইচ্ছুকভাবে বা শান্ত মনে আনন্দ মনে মেনে না নিলেও উদাসীনতার সাথে হলেও কিন্তু আমরা আমাদের এই জীবনগুলোকে মেনে নিতে বাধ্য হই। They are like train cars traveling forever on the self same rails. আচ্ছা, they are বলতে কাদের বোঝানো হচ্ছে? মানে দ্য পিপল হু অ্যাকসেপ্ট দ্য লাইফ অ্যাজ ইট ইজ, ঠিক আছে? এই যে কথা বলা হচ্ছে যে দ্য আ লট, মানে বেশিরভাগ মানুষ জীবনটাকে আমরা সেই যেভাবে পরিস্থিতি আমাদেরকে দেয় সেভাবে মেনে নিই, তাহলে তাদেরকে বলা হচ্ছে কি দে আর লাইক, অর্থাৎ যারা জীবনটা যেরকমভাবে পরিস্থিতি তাদেরকে দিচ্ছে সেইভাবে মেনে নেয়, তাদেরকে দে এখানে বলতে বোঝানো হচ্ছে। তাহলে তাদেরকে কিসের সাথে তুলনা করা হচ্ছে? লাইক ট্রাম কার্ডস, ঠিক আছে, তাদেরকে তুলনা করা হচ্ছে ট্রাম কার্ডসের সাথে। ট্রাম যেরকম কি হয়, ট্রাম বলতে বোঝায়, দেখবে ট্রামের লাইন কি হয়, সোজা সুজি একটা লাইন দিয়ে বলছে ট্রাম যেরকম কি করে, ট্রাভেলিং ফরএভার অন দ্য সেম সেলফ রেলস, মানে একই লাইনে ট্রাম যেন দিনের পর দিন চলে যায়। আমাদের জীবনটা, অর্থাৎ আমরা যারা বেশিরভাগ মানুষরা জীবনটাকে অ্যাজ ইট ইজ মেনে নিই, পরিস্থিতিটাকে অ্যাজ ইট ইজ মেনে নিই, আমাদের জীবনটা কি সে ওই ট্রাম কারের মতো সোজা সুজি ওই একই রাস্তা দিয়ে চলে যায়। দে গো ব্যাকওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস, হয় আমরা জীবনে ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড বলতে বোঝানো হচ্ছে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, হয় আমরা অতীতের দিকে তাকাই না হলে ভবিষ্যতের দিকে তাকাই, আবার ফরওয়ার্ডস অ্যান্ড মানে ব্যাকওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস, আবার পেছনে তাকায় আবার সামনে তাকায়, মানে অতীত ভবিষ্যৎ করতে করতে আমাদের বর্তমানটা চলে। Inevitably they can go no longer and then are sold as scrap iron, এবং এই অতীত ভবিষ্যৎ বর্তমান করতে করতে একটা সময় যখন আমরা অকেজো হয়ে পড়ি, মানে ট্রাম কার্ডগুলো যখন অকেজো হয়ে পড়ে তখন বাজারে কিভাবে বিক্রি হয়? স্ক্র্যাপ আয়রন, মানে এই ট্রাম কার্ডের এই পার্টগুলোকে তখন কি ওই লোহা লক্কর হিসেবে বাজারে বিক্রি করে দেওয়া হয়। মানে এখানে দেখো খুব সুন্দর মেটাফরিক ওয়েতে বোঝানো হলো অ্যাবাউট দ্য লাইফ অফ দ্য হিউম্যান বিংস। তাহলে আমাদের জীবনটা কিসের সাথে চলে? তাহলে দে আর লাইক ট্রাম কার্ডস, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি, যেহেতু লাইক বলা আছে। তারপর বলা হচ্ছে দে গো ব্যাকওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস, এবং লাস্টে স্ক্র্যাপ আয়রনের মতো বিক্রি হয়। তার মানে স্ক্র্যাপ আয়রনের রেফারেন্সটা কী হিসেবে দেওয়া হচ্ছে? অ্যাজ সামথিং ইউজলেস, ঠিক আছে? তার মানে এইভাবেই জীবনটা চলতে চলতে যখন আমাদের বার্ধক্য আসে, তাহলে স্ক্র্যাপ আয়রন এখানে ইন্ডিকেট করছে কি দ্য ওল্ড এজ, দ্য স্ক্র্যাপ আয়রন হিয়ার ইজ এ মেটাফর, ঠিক আছে? তখন কি হয়? আমরা অকেজো হয়ে পড়ি, এইভাবেই জীবনটা আমাদের চলে যায়। আচ্ছা, রাউন্ড পেগস ইন স্কোয়ার হোলস, অ্যাজ রাউন্ড পেগস ইন স্কোয়ার হোল, এটাও কিন্তু ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি, যেহেতু অ্যাজ লাইক যখনই তোমরা এই সমস্ত শব্দ পাবে সেখানে কিন্তু সিমিলি হবে। তাহলে ইট ইজ নট অফেন দ্যাট ইউ ফাইন্ড এ ম্যান হু হ্যাজ বোল্ডলি টেকেন দ্য কোর্স অফ হিজ লাইফ ইন টু হিজ ওন হ্যান্ডস। বলছে প্রায়শই এরকম দেখা যায় না যে কোনো একটা মানুষ তার নিজের জীবনের কন্ট্রোলটা পুরোপুরি নিজের হাতে নিয়ে নিয়েছে। ওয়েন ইউ ডু, এবং মাঝে মধ্যে যখন তুমি এরকম কোনো মানুষের দেখা সাক্ষাৎ পাবে, ইট ইজ ওয়ার্থ হোয়াইল হ্যাভিং এ গুড লুক অ্যাট হিম, তাহলে আমার মনে হয় সেই মানুষটাকে ভালো করে লক্ষ্য করে রাখাটা সেটা কিন্তু খুব প্রয়োজন। তার মানে এখানে কি বলতে চাইছেন মানে ন্যারেটর, যে এই ঘটনা বা এরকম মানুষেরা খুব বিরল আমাদের সমাজে, যারা নিজের জীবনের পুরো কন্ট্রোলটা নিজের হাতে নিয়ে নিতে পারে, ঠিক আছে, যারা নিজের জীবনটাকে নিজের ইচ্ছে পরিচালিত করতে পারে। তো এই সমস্ত মানুষ খুব রেয়ার সমাজে, কিন্তু যখন এই সমস্ত মানুষকে আমরা দেখতে পাবো, বলছে যে তাদের ভালোভাবে একবার করে গুড লুক মানে ভালোভাবে অবজার্ভ করাটা কিন্তু ভীষণ প্রয়োজনীয়, ওয়ার্থ হোয়াইল, ঠিক আছে?
দ্যাট ওয়াজ ওয়াই আই ওয়াজ কিউরিয়াস টু মিট টমাস উইলসন। বলছে এই একটা কারণেই আমি টমাস উইলসনের সাথে দেখা করবার জন্য ভীষণ আগ্রহী ছিলাম, মানে আমার খুব কৌতূহল ছিল টমাস উইলসন সম্পর্কে। তার মানে দেখো একটা পুরো জেনারেল ইন্ট্রোডাকশন দিয়ে তিনি এখানে টমাস উইলসনের বিশেষত্বটা বলে দিলেন যে টমাস উইলসন কেন স্পেশাল, কেননা সে তার নিজের জীবনটাকে নিজের শর্তে বাঁচছে। It was an interesting and a bold thing he had done. বলছে টমাস উইলসন যেটা করছে সেটা নিঃসন্দেহে ভীষণ ইন্টারেস্টিং, ঠিক আছে, খুব মজার এবং একটা ভীষণ সাহসী পদক্ষেপ। বোল্ড মানে হচ্ছে সাহসী একটা পদক্ষেপ। অফকোর্স দ্য এন্ড ওয়াজ নট ইয়েট, যদিও আমরা এই পদক্ষেপের শেষটা এখনও দেখিনি, and until the experiment was concluded, এবং যতক্ষণ না টমাস উইলসনের নিজের জীবনের ওপরে এই পরীক্ষা নিরীক্ষাটা শেষ হয়, it was impossible to call it successful, ততক্ষণ আমরা কিন্তু বুঝতে পারবো না টমাস উইলসন নিজের জীবনের ওপর এই যে পরীক্ষাটা করছে বা তিনি এই যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটা আদৌ সফল কিনা। মানে বলা হয় না যে সব ভালো যার শেষ ভালো তার, তাহলে শেষ দেখেই কিন্তু আমরা বিচার করতে পারি যে সিদ্ধান্তটা বা পদক্ষেপটা আদৌ সঠিক ছিল কিনা। তাহলে টমাস উইলসনের জীবনের শেষটা কি হলো সেটা ন্যারেটর বলছে এখনো যেহেতু আমি জানি না, কাজে বলতে পারবো না টমাস উইলসন যে কাজটা করেছেন, যে নিজের জীবনটাকে নিজের মতো করে বাঁচবো, যে ডিসিশনটা নিয়েছে সেটা আদৌ ঠিক না ভুল, সেটা শেষ বলে দেবে। But from what I had heard, it seemed he must be an odd sort of fellow. কিন্তু তার সম্পর্কে আমি যতটা শুনেছি এটুকু বুঝেছি লোকটা ভারী অদ্ভুত প্রকৃতির। And I thought I should like to know him. এবং আমার মনে হয়েছে যে ভদ্রলোককে একটু ভালো করে জানা দরকার। I had been told he was reserved. আমাকে এটা বলা হয়েছিল যে ভদ্রলোক মানে টমাস উইলসন একটু রিজার্ভ, ঠিক আছে, রিজার্ভ মানে যারা একটু কম কথা বলে, একটু বলা যেতে পারে একটু বাক সংযমী, ঠিক আছে, রিজার্ভ মানে মিতভাষী মানুষ। But I had a notion that with patience and tact, কিন্তু আমার নোশন মানে আমার এটা মনে হয় যে ধৈর্য এবং কিছুটা ট্যাক্ট, একটু কৌশল দিয়ে, ট্যাক্ট মানে হচ্ছে কৌশল, পেশেন্স মানে ধৈর্য, তাহলে আমি যদি একটু কৌশলী হই, একটু ধৈর্য দিয়ে শুনি, I could persuade him to confide in me, তাহলে আমি তাকে পারসুয়েড মানে কি তাকে পরিচালিত করতে পারবো, টু কনফাইড ইন মি। কনফাইড মানে হচ্ছে তার মনের কথাগুলো যাতে সে আমাকে বলতে পারে সেইভাবে আমি ওকে পারসুয়েড করতে পারবো, ঠিক আছে। কনফাইড থেকে কনফিডেন্ট একটা কথা এসছে, যার কাছে মনের সমস্ত কথা বলা যায়, ঠিক আছে, তাকে কনফিডেন্ট বলে, এবং এই মনের সমস্ত কথা বিশ্বাস করে কাউকে বলা সেটাকে বলা হয় কনফাইড, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে যে আমি যদি একটু ধৈর্য দিয়ে একটু কৌশলে যদি ওকে একটু পরিচালিত করতে পারি তাহলে দেখবে টমাস উইলসন ঠিক আমার কাছে নিজের মনের সমস্ত কথা বলে দেবে। তাহলে এইটা কি ন্যারেটরের একটা অ্যাজাম্পশন, তার একটা ধারণা, এবং সত্যি এই ধারণাটা কিন্তু দেখা যাবে মিলে যাচ্ছে। I wanted to hear the facts from his own lips. বলছে আমি টমাস উইলসনের জীবনের ঘটনাগুলো তার মুখেই শুনতে চাই। পিপল এক্সাজারেট, মানুষ অনেক সময় একটু বাড়িয়ে বলে, মানে হয় না একটা কথা আছে দেখবে আমাদের বাংলা একটা প্রবাদ, তিলকে তাল করা, তাই তো, অর্থাৎ যত না হয় তার থেকে এতটাই বাড়িয়ে বলে যে আমরা সত্যি ঘটনার থেকে অনেক ক্রোশ দূরে চলে যাই। তাহলে বলা হচ্ছে পিপল এক্সাজারেট, মানুষ অনেক সময় হয় বাড়িয়ে বলে। দে লাভ টু রোম্যান্টিসাইজ, মানুষ কি করে রোম্যান্টিসাইজ মানে কল্পনা করে আরও অনেক কিছু অ্যাড করে দিতে ভালোবাসে, ঠিক আছে। সে ছোটোবেলায় দেখবে একটা খেলা হয় না কানে কানে বলা, মানে এক কথা বলা হলো শেষে যখন গেল দেখা যাবে কথাটাই অন্যরকম হয়ে যাচ্ছে। তাহলে মানুষ কি কোনো একটা ঘটনা বলার সময় রোম্যান্টিসাইজ মানে কি, এটা দেখবে নিজের মতো করে কিছু অ্যাডিশন সাবস্ট্রাকশন করেই কিন্তু নিজের কল্পনার মতো করে সে একটা গল্পকে উপস্থাপন করে। তাহলে এটা মানুষের স্বভাব, যার জন্য তিনি বলছেন আমি অন্য কারোর মুখ থেকে না, আমি নিজে উইলসনের মুখ থেকে তার গল্পটা শুনতে চাই। And I was quite prepared to discover, এবং আমি ভীষণভাবে প্রস্তুত এই বিষয়টা খুঁজে পেতে, that his story was not nearly so singular as I had been led to believe, যে তার গল্পটা ঠিক এইরকম এক ধাঁচের গল্প নয়। সিঙ্গুলার মানে একরকম, মানে যেরকম লোকে বলে যেরকম একটা লিনিয়ার বলতে যতটা সোজাসুজি লোকে গল্পটা বলে,
এতটা সিঙ্গুলার মানে বলা যেতে পারে সিম্পল, মানে এতটা সিম্পল যেভাবে লোকজন বলে নিশ্চয়ই ঠিক ততটা নয়, ইট মাস্ট হ্যাভ বিন সামথিং এলস। ঠিক আছে, এটা কি, এটা ন্যারেটরের একটা ধারণা। অ্যান্ড দিস ইমপ্রেশন ওয়াজ কনফার্মড, এবং আমার এই ধারণাটা পুরোপুরি কনফার্ম হলাম, আমি নিশ্চিত হলাম, when at last, যখন অবশেষে I made his acquaintance, যখন acquaintance মানে তার সাথে অর্থাৎ উইলসনের সাথে আমার আলাপ হলো, acquaintance মানে আলাপ হওয়া। It was on the piazza in Capri, এটা ক্যাপ্রি শহরের পিয়াজাতে। আচ্ছা, পিয়াজা বিষয়টা একটু বলে রাখি, পিয়াজা বলতে বোঝায় দ্য মেন মার্কেট প্লেস। ঠিক আছে, অনেকটা আমাদের বলা যায় না পাহাড়ি জায়গাগুলোতে যেরকম হিল স্টেশনগুলোতে আমরা মল রোড বলে থাকি বা ম্যাল বলে থাকি, ঠিক পিয়াজা হচ্ছে এরকমই একটা সিটি সেন্টার। ঠিক আছে, বা একটা ম্যাল রোডের মতো বা মল রোডের মতো। তো ক্যাপ্রি শহরে সেরকম একটা পিয়াজাতে, যেহেতু এই গল্পের প্রেক্ষাপটটা হচ্ছে একটা মানে ইটালিয়ান টাউন, যার জন্য এখানে আমরা মাঝে মধ্যেই ইটালিয়ান কিছু ল্যাঙ্গুয়েজ, কিছু রোমান হিস্ট্রি, এগুলো কিন্তু প্রায় আমরা পাবো। তো পিয়াজা মানে ক্যাপ্রিশ আইল্যান্ড টাউনটা, যে ক্যাপ্রিটা ইটালিতে নেপলসের কাছে অবস্থিত, সেই ক্যাপ্রি আইল্যান্ড টাউনে মানে সমুদ্র বেষ্টিত একটা আইল্যান্ড, সেখানকার যে পিয়াজা অর্থাৎ সেখানকার যে মেন মার্কেট প্লেস বা সিটি সেন্টারে, সেখানে আমার প্রথম আলাপ হয়েছিল উইলসনের সাথে। When I was spending the month of August at a friend's villa, যেখানে যে ক্যাপ্রি শহরে আমি অগস্ট মাসটা কাটাচ্ছিলাম আমারই এক বন্ধুর ভিলা, ভিলা মানে এখানে বাড়ি। ঠিক আছে, একটু বড় বাড়ি বা মানে বলা যেতে পারে বেশ অট্টালিকা টাইপের বাড়িকে বলা হয়ে থাকে ভিলা। তাহলে আমার এক বন্ধুর ভিলাতে, ঠিক আছে, বেশ বড় একটা বাড়িতে, যেখানে আমি অগস্ট মাসটা কাটাচ্ছিলাম ক্যাপ্রি শহরে, সেই সময় আমি উইলসনকে প্রথম দেখি। নেটিভ অ্যান্ড ফরেন বলা হচ্ছে, অ্যান্ড আ লিটল বিফোর সানসেট। ঠিক কোন সময়টাতে উইলসনের সাথে দেখা হয়? একদম সানসেট হবে এরকম সময়টাতে। ঠিক আছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে সানসেট হবে ঠিক এরকম একটা সময়তে উইলসনের সাথে তার দেখা হয়। ওয়েন, যখন মোস্ট অফ দ্য ইনহ্যাবিটেন্টস মানে বাসিন্দা যারা, ওই শহরের বাসিন্দারা যখন বেশিরভাগ নেটিভ অ্যান্ড ফরেন, ঠিক আছে, মানে বাসিন্দাদের মধ্যে বেশ কিছু রয়েছে যারা ওখানেই থাকেন, বেশ কিছু রয়েছেন যারা ফরেন মানে সেখানে বেড়াতে এসেছেন, ঘুরতে এসেছেন, গ্যাদার টুগেদার, তারা একসাথে মিলিত হয়ে চ্যাট উইথ দেয়ার ফ্রেন্ডস ইন দ্য কুল অফ দ্য ইভিনিং, যারা সকলে বন্ধুদের সাথে মিলেমিশে ঠিক ঠান্ডা সন্ধ্যের বাতাসটা অনুভব করতে করতে একটু গল্পগুজব করেন। মানে কখন উইলসনের সাথে দেখা হচ্ছে? ক্যাপ্রি শহরে সন্ধেবেলা একটা, যখন সানসেট হবে, যেখানে বেশিরভাগ মানুষ সেখানকার যারা বাসিন্দা তারা বা যেখানে যারা বেড়াতে এসেছেন বিদেশি পর্যটকেরা, তারা সবাই মিলে যেখানে যে সময়টা বন্ধুদের সাথে একটু গল্পগুজব করেন সন্ধ্যের ওই স্নিগ্ধ বাতাসটা উপভোগ করতে করতে, সেই সময় উইলসনের সাথে দেখা। তাহলে এখানে একটু লক্ষ্য করো, পুরো এই যে ক্যাপ্রির যে ল্যান্ডস্কেপটা বলছে, একে তো আইল্যান্ড টাউন, এরকম সিটি সেন্টার, সুন্দর হাওয়া দিচ্ছে, একটা বিউটিফুল ল্যান্ডস্কেপ, যেটার বর্ণনা আবার আমরা একটু এগোলে পাবো। তাহলে ক্যাপ্রি শহরটা পুরোপুরি চোখের সামনে আমাদের একটা পিকচার তুলে ধরছে, যেটা কি, ইটস ভেরি বিউটিফুল, সিরিন অ্যান্ড এনরিচড উইথ এ ন্যাচারাল বিউটি, যেটা একটা স্বাভাবিক সৌন্দর্য, ভীষণভাবে মানে মন কাড়া সৌন্দর্য রয়েছে। ঠিক আছে, মানে এই ইমপ্রেশনগুলো কেন তৈরি করছেন? সো দ্যাট উই দ্য রিডার্স, আমরা যাতে অ্যাসোসিয়েট করতে পারি এই ক্যাপ্রি শহরটাকে আমাদের ওডিসি গল্পের মানে ওডিসি মহাকাব্যের ওই লোটাস ল্যান্ডের সাথে। ঠিক আছে, মানে একটা সুন্দর জায়গাতে দেখবে সেই জায়গাটারই একটা মাদকতা থাকে, সেই জায়গাটারই একটা অদ্ভুত একটা আমেজ থাকে, আমরা সেই আমেজে যেমন ডুবে যাই, মনে হয় না একটা সুন্দর দৃশ্য দেখলে পাহাড়ে গেলে আর আসতে ইচ্ছে করে না, মনে হয় ওখানেই থেকে যায়। তো আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা করে লোটাসিটা নিহিত রয়েছে। তো সেইটার সাথে কানেক্ট করার জন্য কিন্তু এত সুন্দরভাবে ডিটেল এখানে আমাদের মম, উইলিয়াম সমারসেট মম, এই শহরের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিচ্ছে। বলছেন there is a terrace that overlooks the Bay of Naples, বলছে এই পিয়াজাতে একটা টেরেস রয়েছে, একটা ছাদ রয়েছে। ঠিক আছে, মানে একটা উঁচু জায়গা সিটি সেন্টারের ওপর থেকে, যেখানে বে অফ নেপলসকে দেখা যায়, মানে নেপলসের যে সমুদ্র, তোমরা এই ছবিটা দেখলে বুঝতে পারবে। এ দেখো একটা টেরেস, এখান থেকে তাকালে নিচে বে অফ নেপলসটাকে দেখা যাচ্ছে। অ্যান্ড ওয়েন দ্য সান সিঙ্কস স্লোলি ইনটু দ্য সি, এবং যখন সূর্য ধীরে 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 ডুবতে থাকে সমুদ্রে, দ্য আইল্যান্ড অফ ইশিয়া
ইজ শিলুয়েটেড মানে মানে সূর্যের আলো দেখবে যেদিকে থাকে সেই দিকটাকে কি হয়, যদি ছবি তোলো দেখবে ওই দিকটা কালো হয়ে যায়। এখানে ছবিতেও দেখতে পাচ্ছ আইল্যান্ড অফ ইশিয়া, কি মনে হচ্ছে? সিলুয়েটেড, একটা কালো রঙের ছায়ার মতো মনে হয়। সিলুয়েট মানে হচ্ছে ছায়া, একটা কালো রঙের ছায়ার মতো দেখতে লাগছে ইশিয়া নামে এই যে আইল্যান্ডটা বা ইশিয়া আইল্যান্ডটাকে। আগেইনস্ট দ্য ব্লেজ অফ দ্য স্প্লেন্ডার, কিসের বিপরীতে? সে সূর্যের আলোর বিপরীতে, মানে সূর্যের আলোটা যেহেতু পেছনে সেট ডাউন করছে সূর্যটা, কাজে সেই আলোতে কি হচ্ছে, সামনে যে অবজেক্টটা রয়েছে সেই যে অবজেক্টটা মানে কি এখানে আইল্যান্ড অফ ইশিয়া, সেটাকে ছায়ার মতো লাগছে দেখতে। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট লাভলি সাইটস ইন দ্য ওয়ার্ল্ড। বলছে এই যে দৃশ্যটা অর্থাৎ দ্য সানসেট অফ ক্যাপ্রি, এইটা বলছে পৃথিবীর সৌন্দর্যপূর্ণ দৃশ্যগুলোর মধ্যে একটা, ওয়ান অফ দ্য মোস্ট, পৃথিবীর সবচেয়ে সুন্দর যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলোর মধ্যে একটা। তাহলে এই লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট লাভলিয়েস্ট সাইটস ইন দ্য ওয়ার্ল্ড, উইচ সাইট ইজ রেফার্ড টু হিয়ার? তাহলে বলবো কি আমরা আনসারে, দ্যাট ইজ দ্য সানসেট at Capri, ঠিক আছে, মানে দ্য সানসেট ইন দ্য পিয়াজা অফ ক্যাপ্রি। মানে ক্যাপ্রি শহরের পিয়াজা থেকে যে সানসেটটা দেখা যায় সেই সানসেটের কথা এখানে বলা হচ্ছে। I was standing there with my friend and host watching it. আমি ওই জায়গাতে মানে ওই টেরেসের উপরেই সে সময় দাঁড়িয়েছিলাম। কোথায়? টেরেসটা পিয়াজাতে। সেই টেরেসের উপর আমার বন্ধু এবং হোস্ট কাকে বলছে? তার বন্ধুকে বলছে, যার বাড়িতে তিনি অতিথি হিসেবে গেছেন। তাহলে আমার বন্ধু এবং হোস্ট মানে একজনই মানুষ, কিন্তু ফ্রেন্ড যেহেতু তার বাড়িতে উঠেছে যার জন্য তাকে হোস্ট বলেও সম্বোধন করছে তার ফ্রেন্ডকে। বলছে আমার বন্ধুর সাথে আমি সে সময় টেরেসে দাঁড়িয়েছিলাম, টেরেসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ওই সানসেটটা ওয়াচিং মানে উপভোগ করছিলেন। when suddenly he said, ঠিক সেই সময় আমার বন্ধু হঠাৎ করে বলে উঠলো, উইলসন, লুক দেয়ার ইজ উইলসন, ওই দেখো উইলসন আসছে, বা ওই দেখো উইলসন ওখানে। ওয়্যার? আমি জিজ্ঞেস করলাম কোথায় উইলসন? দ্য ম্যান সিটিং অন দ্য প্যারাপেট, যে মানুষটা ওই দেখো প্যারাপেটে বসে আছে। আচ্ছা প্যারাপেট জিনিসটা একটু বলে দিই, এখানে তোমরা দেখবে ছবিটাতে একটা রেলিং মতো দেখতে পাচ্ছ, যে রেলিংটা থেকে নিচে ইয়েটা দেখা যাচ্ছে সমুদ্রটা, ওই রেলিংটাকে বলা হচ্ছে প্যারাপেট, ঠিক আছে। এই প্যারাপেটগুলো মানে অবভিয়াসলি প্রোটেক্টেড থাকতো, ওখানে মানুষজন কিন্তু বসতেন, বসে বসে তারা সমুদ্রটাকে দেখতেন, ভালোবাসতেন। বলছো উইলসনও ওখানে বসে আছে, উইথ হিজ ব্যাক টু আস, উইলসনের পেছন দিকটা আমাদের দিকে করা, মানে they could see the back of Wilson, the sitting on the parapet. বলছে he has got a blue shirt on, ওই যে দেখো নীল জামা পরে নীল শার্ট পরে, ওটাই হচ্ছে উইলসন। I saw an undistinguished back and a small head of grey hair, short and rather thin. বলছে আমি দেখতে পেলাম একটা আনডিস্টিংগুইশড ব্যাক, মানে উইলসনের পেছন দিকটা দেখতে পেলাম, পিঠটা দেখতে পেলাম, যেটা দেখে তাকে কি মনে হলো? আনডিস্টিংগুইশড, মানে আলাদা করা যায় না আর পাঁচজনের সাথে, ভীষণ একরকম, মানে সাধারণ মানুষের মতো। তাহলে এরকম একটা ঘটনা শুনলে কি হয়, যে মানুষ এইভাবে একটা নিজের শর্তে লাইফ লিড করছে, আমাদের চোখের সামনে কি একটা ইমেজ ভেসে ওঠে, তাই তো? এই মানুষটাকে বোধহয় বেশ ডিস্টিংগুইশিং দেখতে হবে, এরকম হবে সেরকম হবে, মানে ন্যারেটরে হয়তো ঠিক সেরকম ভেবেছিলেন। তিনি দেখে একটু অবাক হচ্ছেন, যে দেখে মনে হচ্ছে একদম আনডিস্টিংগুইশ, ভীষণ সাদা মাটা চেহারাটা, তার পিঠটা দেখেই মনে হচ্ছে, এবং তার মাথাটা কি ছোট্ট, ঠিক আছে, স্মল হেড, ছোট মাথা, এবং তার চুলটা কি গ্রে কালারের, অর্থাৎ পাকা চুল, রাদার থিন, বেশ পাতলা পাতলা পাকা চুল তার মাথায় রয়েছে। আই উইশ শি উড টার্ন রাউন্ড, আই সেড। এবার ন্যারেটর বলছেন, আমি তখন বললাম, ইস একটু একবার এইদিকে ঘুরে যদি তাকাতো মুখটা দেখতে পেতাম ভালো করে। তার মানে কি, দিস লাইন সাজেস্ট দ্য ন্যারেটর ওয়াজ ভেরি মাচ কিউরিয়াস টু সি উইলসন। হি উইল প্রেজেন্টলি, তার বন্ধু তাকে বললেন, এই তো এক্ষুনি ঘুরবে, দেখ না। Ask him to come and have a drink with us at Morgano's. তখন আমি বললাম যে আমার বন্ধুকে, যে একবার ওনাকে বল না, উইলসনকে, যে আমাদের সাথে মর্গ্যানোতে গিয়ে একটু ড্রিঙ্ক করতে। আচ্ছা এই যে ড্রিঙ্ক করাটা, দিস ইজ আ পার্ট অফ দেয়ার কালচার, ঠিক আছে। ইটালিতে মানে তাদের যেহেতু ওখানে প্রচুর আঙুরের গাছ রয়েছে, সো ওয়াইন ইয়ার থেকে দে গেট দ্য ফ্রেশ গ্রেপস, এবং সেই গ্রেপস দিয়ে পিওর ওয়াইন যেটা সেটা তৈরি হয়। তো বলছে মর্গ্যানো আমরা ধরে নিচ্ছি এখানে একটা ছোট ক্যাফে, অনেক রোড সাইড ক্যাফে থাকে এরকম শহরগুলো সিটি সেন্টারে। বলছে মর্গ্যানোতে বল না ওকে, ইনভাইট হিম টু আ ড্রিঙ্ক উইথ আস। অল রাইট, বন্ধু বলেন বেশ তাই হবে। দ্য ইনস্ট্যান্ট অফ ওভারওয়েলমিং বিউটি হ্যাড পাস দ্য সান। বলছে ঠিক সেই সময়, দ্যাট ইনস্ট্যান্ট, ঠিক সেই সময়
দ্য ওভারওয়েলমিং বিউটি অফ দ্য সান, মানে দ্য ওভারওয়েলমিং বিউটি হ্যাড পাস্ট, মানে ওই যে সূর্যের সানসেটের যে ওভারওয়েলমিং অবাক করা সৌন্দর্যটা কেটে গেল, মানে সানসেট হয়ে গেল। এবং সূর্যটাকে দেখে মনে হচ্ছে কি অর্ধেকটা ডুবে আছে অর্ধেকটা ওপরে আছে, লাইক দ্য টপ অফ এন অরেঞ্জ। এবং সূর্যের যে অংশটা ওপরে রয়েছে এখনো আকাশে রয়েছে, সেটা কিসের মতো দেখতে লাগছে? ঠিক কমলা লেবুর ওপরের অংশটার মতো। এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসবে, ঠিক আছে? যে হোয়াট ওয়াজ দ্য টপ অফ দ্য সান কম্পেয়ার টু, তাহলে টপ অফ দ্য সান ওয়াজ কম্পেয়ার টু অ্যান অরেঞ্জ। ওকে, was dipping into a wine red sea, মনে হচ্ছে সে একটা কমলা লেবু যেন ডুবছে একটা ওয়াইন রেড সি, মানে একটা ওয়াইনের কালার কি হয়, পিওর রেড একটা হয়, তাই তো, ওয়াইন রেড। সেই ওয়াইন রেড, সমুদ্রের রংটাও যেন ওয়াইন রেড, সে মানে ওয়াইন রেড সমুদ্রে যেন মনে হচ্ছে একটা কমলা লেবু ডুবছে। তাহলে ওয়াইন রেড সি, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফর, ঠিক আছে? আবার লাইক দ্য টপ অফ এন অরেঞ্জ, লাইক বলা হচ্ছে যার জন্য সিমিলিও হচ্ছে। তাহলে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, লাইক দ্য টপ অফ এন অরেঞ্জ ওয়াজ ডিপিং ইনটু আ ওয়াইন রেড সি, এখানে তোমরা তিনটে ফিগার অফ স্পিচ পাবে। একটা সিমিলি পাচ্ছ, যেহেতু লাইক তুলনাটা প্রকট তুলনা হচ্ছে, ডাইরেক্ট তুলনা হচ্ছে, সিমিলি হচ্ছে। আবার ডিপিং ইনটু আ ওয়াইন রেড সি, ওয়াইন রেড মানে কিরকম লাল সমুদ্র, সেটাকে ওয়াইন রেডের সাথে তুলনা করা হচ্ছে। এখানে তুলনাটা ডাইরেক্ট নয়, লাইক অ্যাজ বলা হচ্ছে না, ওয়াইন রেড। তাহলে এটা হচ্ছে মেটাফর। আবার এই পুরো দৃশ্যটা যেখানে সূর্যকে কল্পনা করা হচ্ছে অরেঞ্জের সাথে, আর সমুদ্রের যে লাল রং হয়ে গেছে সূর্যের আলো পড়ে, সেটাকে কম্পেয়ার করা হচ্ছে ওয়াইনের সাথে। তাহলে এই পুরো লাইনটা হচ্ছে ইজ অ্যান এক্সাম্পল অফ আ ভিশন, মানে চোখের সামনে যেন একটা তুলনা ভেসে আসছে। তাহলে এখানে তিনটে ফিগার অফ স্পিচ পাচ্ছি, সিমিলি, মেটাফর এবং ভিশন। We turned round and leaning our backs against the parapet, আমরা এবার একটু ঘুরে গেলাম, মানে এতক্ষণ ধরে তারা প্যারাপেটের দিকে মুখ করে তাকিয়েছিল, এখন তারা প্যারাপেটের দিকে, মানে ন্যারেটর এবং তার বন্ধু প্যারাপেটটাতে হেলান দিয়ে, ঠিক আছে, পিঠটা ঠেকিয়ে প্যারাপেটে তারা এখন দাঁড়িয়ে রয়েছে। looked at the people, এবং মানুষজনকে দেখছে, who were sauntering to and fro, যে মানুষজন এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, to and fro মানে কি এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, sauntering, saunter মানে ধীরে ধীরে হাঁটছে, ঠিক আছে? they were talking their heads off, they were all talking their heads off মানে মাথা নাড়িয়ে নাড়িয়ে তারা গল্প করতে করতে যাচ্ছে। and the cheerful noise was exhilarating, এবং চতুর্দিকে একটা বেশ আনন্দমুখর কোলাহল, যেটা ভীষণ আনন্দময়। এক্সিলারেটিং মানে যেটা খুব আনন্দ দিচ্ছে ন্যারেটরকে, মানে চতুর্দিকে দেখবে একটা যেন জয়ফুল অ্যাম্বিয়েন্স, এরকম একটা সুন্দর দৃশ্য, সানসেট হচ্ছে, বিউটিফুল, ক্রাউডেড, হ্যাঁ, মানে একটা যেন মনে হচ্ছে জীবন বহুল একটা জায়গা। Then the church bell rather cracked, বলছে ঠিক সেই সময় বাজলো চার্চ বেলটা, মানে সাউন্ডটা রাদার ক্র্যাকড মানে কি একটু কর্কশ লাগলো শুনতে, মানে একটু কর্কশ হলেও, বাট উইথ এ ফাইন রেজোনেন্ট নোট বিগ্যান টু রিং, কিন্তু রেজোনেন্ট মানে কি অনুরণন হয়, তাই তো, ঢং করে ঢং 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 ঢং, মানে এই যে রেজোনেন্স হচ্ছে, ঠিক আছে, অনুরণিত মানে একটা আবহমান হচ্ছে, ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে যে রেজোনেট করছে মানে অনুরণিত হচ্ছে, মানে একই শব্দ বারবার বারবার সে অনুরণন হয়, তো সেই চার্চ বেলটা কি হচ্ছে, সে অনুরণিত হচ্ছে, মানে একটু হালকা প্রথমে প্রাথমিকভাবে কর্কশ লাগলেও শুনলে মনে হচ্ছে কি এটা মানে সুন্দর মিষ্টিভাবে, এটা ফাইন রেজোনেন্ট, একটা সুন্দরভাবে অনুরণন হচ্ছে চার্চ বেলটার, এবং সেইভাবে চার্চ বেলটা বিগ্যান টু রিং, সে চার্চ বেলটা বেজে উঠছে। তাহলে এখান থেকেও কোয়েশ্চেন আসতে পারে যে চার্চ বেলের শব্দটা প্রথমে কিরকম লাগছে, ক্র্যাক লাগছে, ঠিক আছে, ক্র্যাক কথার অর্থ ফাটল হয়, কিন্তু এখানে কর্কশ বোঝাচ্ছে। The piazza at Capri, with its clock tower over the footpath that leads up from the harbor, বলছে এই পিয়াজা এট ক্যাপ্রির, এটা যে হারবার, এটা যে বন্দরটা থেকে, ওখানে একটা ক্লক টাওয়ার, এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটা ক্লক টাওয়ার উঠেছে, with the church up a flight of steps, এবং বেশ কিছু সিঁড়ি ওপরে উঠে এখানে একটা চার্চ দেখা যাচ্ছে, এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে হোপফুলি, একটা চার্চ দেখা যাচ্ছে, ইজ আ পারফেক্ট সেটিং
ফর অ্যান অপেরা বাই ডনিজেটি। বলছে পুরো যে দৃশ্যটা এই বন্দরটার মানে এই আইল্যান্ডটার, যেখানে আমরা একটা চার্চ, একটা ক্লক টাওয়ার দেখতে পাচ্ছি হেলানো রয়েছে, যেখানে একটা আমরা চার্চ দেখতে পাচ্ছি, বলছে দিস ইজ আ পারফেক্ট সেটিং। মানে মনে হচ্ছে না, দেখো ছবিটা দেখে একটা অপেরার যেন একটা সেটিং, একটা দৃশ্য। অপেরা কি, এর আগে যে আমি সুপার অ্যানিমেটেড ম্যানের ভিডিও করার সময় বলেছিলাম, যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবে। তো অপেরা হচ্ছে ইটস আ ড্রামাটিক পারফরমেন্স উইথ লট অফ মিউজিক অ্যান্ড ডান্স এটসেট্রা। ডনিজেটি ইজ অপেরা। তো ডনিজেটি হচ্ছে একজন ইটালিয়ান প্লে রাইট অ্যান্ড এ রোম্যান্টিক কম্পোজার, ঠিক আছে, যিনি 70টা বেশি অপেরা লিখেছিলেন এবং সেই জন্য কিন্তু তিনি বিখ্যাত হয়েছিলেন। এবং সিন্স হি ওয়াজ এ রোম্যান্টিক কম্পোজার, তার অপেরা সেটিংগুলো কি ভীষণ রোম্যান্টিক হতো, সুন্দর দৃশ্য, ঠিক আছে, মানে এলাবোরেট, বিউটিফুল, মানে বলা যেতে পারে অনেকটা বার্লেস্ক, একটা সুন্দর দৃশ্য। তো বলছে এই যে দৃশ্যটা সন্ধেবেলায় সানসেট হওয়ার পরে পুরো মনে হচ্ছে যেন ডনিজেটির অপেরার একটা সেটিং। তাহলে ডনিজেটি ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালিউশন, ঠিক আছে, ডনিজেটির অপেরা ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালিউশন। Okay, and you felt that the voluble crowd might at any moment break out into a rattling chorus. বলছে এবং এই সময় মনে হচ্ছে অপেরার শুরুতে কি হয়, একটা কোরাস হয়, তাই তো, র্যাটলিং মানে একসাথে মিলিত কণ্ঠে যেভাবে কোরাস গেয়ে ওঠে অপেরার শুরুতে, পুরো মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে এই যে ভিড়টাকে দেখছো ভলিউবল, মানে বিশাল পরিমাণে এই যে ভিড় রাস্তায়, মনে হচ্ছে হঠাৎ করে থমকে গিয়ে সবাই যেন এক্ষুনি অপেরার শুরু সে কোরাস গানটা শুরু করে দেবে, ঠিক আছে, মানে পুরো ল্যান্ডস্কেপটাকে এখানে তিনি কম্পেয়ার করছেন উইথ দ্য সেটিং অফ ডনিজেটিস অপেরা। ডনিজেটির অপেরাতে যেভাবে কি হয়, শুরুতে একটা মিউজিক থাকে, কোরাস থাকে, বলছে এখানকার যারা ঘুরছে মনে হচ্ছে এই না থেমে না এরা কোরাস শুরু করে দেয় সমবেত কণ্ঠে, ঠিক আছে, র্যাটলিং মানে একসাথে মিলে গলা মিলিয়ে যে গান, কোরাস। ইট ওয়াজ চার্মিং অ্যান্ড আনরিয়াল। পুরো দৃশ্যটা ছিল কি চার্মিং, ঠিক আছে, ভীষণভাবে মানে মোহিত করা একটা দৃশ্য এবং আনরিয়াল, মনে হচ্ছিল যেন এটা সত্যি নয়, এটা যেন একটা কল্পনা, এতটাই সুন্দর দৃশ্য। বলছেন I was so intent on the scene that I had not noticed Wilson get off the parapet and come towards us. বলছে এই দৃশ্যটা দেখতে আমি এতটা ইন্টেন্ট, মানে আমি এতটাই ডুবে গেছিলাম ওই সৌন্দর্যে, ওই দৃশ্যের সৌন্দর্যে, যে আমি খেয়াল করিনি কখন উইলসন প্যারাপেট থেকে নেমে আমাদের দিকেই এগিয়ে আসছে। As he passed us, my friend stopped him. উইলসন যে আমাদের পেরিয়ে যাবে ঠিক সেই সময় আমার বন্ধু তাকে থামালো। Hello Wilson, I have not seen you bathing the last few days. হ্যালো উইলসন, মানে কি ব্যাপার উইলসন, তোমাকে বেশ কদিন ধরে স্নানের ওখানে দেখতে পাচ্ছি না। মানে এরা কি সমুদ্রে স্নান করতে অভ্যস্ত, বুঝতে পারছো কতটা প্লেজার মানে সিকিং একটা আইল্যান্ড। বলছি কি ব্যাপার, তোমাকে বেশ কয়েকদিন স্নান করতে দেখা যাচ্ছে না সমুদ্রের ওখানে। I have been bathing on the other side for a change. বলছে আমি বেশ কিছুদিন ধরে একটু অন্য দিকে, আদার সাইড, মানে তারা যেই জায়গাতে যে বিচটাতে ইউজুয়ালি বাথ করে, মানে দে ইউজ টু বেথ, তো সেই বেদিং ওই প্লেসটা তারা চেঞ্জ করে দিয়ে, মানে এই উইলসন চেঞ্জ করে দিয়েছে এবং বলছে আমি একটু অন্য একটা বিচে, অন্য একটা দিকে একটু চেঞ্জ, মানে একটু পরিবর্তনের জন্য ওই দিকটাতে এখন স্নান করছি। মাই ফ্রেন্ড দেন ইন্ট্রোডিউস মি। সেই সময় আমার বন্ধু আমাকে উইলসনের সাথে আলাপ করালো। উইলসন শুক হ্যান্ডস উইথ মি পোলাইটলি বাট উইথ ইনডিফারেন্স। মানে উইলসন খুব বিনম্রভাবে আমার সাথে হাত মেলালো ঠিকই, কিন্তু তার মানে ভঙ্গিমাটা ছিল কি ইনডিফারেন্ট, উদাসীন। ও কেমন আছো, আচ্ছা হ্যাঁ, মানে যেরকম আলাপ হলে মানুষ যেটা করে খুব এটা উদাসীন, মানে এর থেকে কি বোঝা গেল, এইভাবে অচেনা অপরিচিত লোকের সাথে আলাপ করতে অভ্যস্ত উইলসন। A great many strangers came to Capri for a few days or a few weeks. বলছে প্রচুর অপরিচিত মানুষ মাঝে মধ্যে কয়েক দিনের জন্য বা কয়েক সপ্তাহের জন্য ক্যাপ্রিতে আসে থাকে। And I had no doubt, এবং আমার এই বিষয়ে কোনো সন্দেহ নেই, that he was constantly meeting people who came and went. যে সমস্ত মানুষেরা আসে এবং চলে যায় তাদের প্রায় সবার সাথে উইলসনের কম বেশি দেখা সাক্ষাৎ হয়। মানে উইলসন ওয়াজ কোয়াইট ইউজ টু মিট পিপল, ঠিক আছে, যার জন্য কি তার ভঙ্গিতে স্বাভাবিক ইনডিফারেন্স অথচ পোলাইটনেসটা রয়েছে, ভীষণ কন্ট্রাডিক্টরি না, পোলাইট এদিকে বিনম্র আবার ওইদিকে ইনডিফারেন্ট, মানে একটা আচরণের ভদ্রতা অথচ মানে ইনডিফারেন্ট কেন, কোনো আলাদা আবেগ নিয়ে না,
মানে ক্যাজুয়ালি, অ্যাজ ইফ দিস ইজ আ পার্ট অফ হিজ লাইফ। লোকজনের সাথে আলাপ করা, হ্যান্ডশেক করা, কেমন আছেন, ভালো আছেন, মানে এরকমভাবে অভ্যস্ত উইলসন। Then my friend asked him to come along and have a drink with us. সেই সময় আমার বন্ধু তাকে ইনভাইট করলেন যে চলো একসাথে বসে একটু মানে লেটস এনজয় এ ড্রিঙ্ক। I was just going back to supper, he said. উইলসন বলছে কি, এই তো আমি এখন তো একটু আমার সাপারের জন্য যাচ্ছিলাম। আচ্ছা, সাপার হচ্ছে সন্ধ্যেবেলার যে ভোজন, মানে যে খাওয়াটা, সেটাকে বলা হয়ে থাকে সাপার, ঠিক আছে? কান্ট ইট ওয়েট, আমি তাকে জিজ্ঞেস করলাম এটা কি একটু অপেক্ষা করতে পারে না? আই সাপোজ ইট ক্যান, হিট স্মাইল। মানে আমার এই বলার ভঙ্গিটাতে দেখো, ন্যারেটর এত মিষ্টিভাবে বললেন যে উইলসন একটু মৃদু হেসে ফেললেন, বললেন অবশ্যই আমার মনে হয় হয়তো একটু অপেক্ষা করতেই পারে। তার মানে উইলসন প্রথমে কি একটু পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন, কিন্তু ন্যারেটারের এই যে ওয়ার্ম অ্যাপ্রোচটাতে তিনি কিন্তু আর না করতে পারলেন না। অবশেষে বললেন ঠিক আছে, মনে হচ্ছে হয়তো একটু আমার সাপারটা অপেক্ষা করতেই পারে, চলো তাহলে যাওয়া যাক। দো হিজ টিথ ওয়াজ নট ভেরি গুড, যদিও উইলসনের দাঁতগুলো খুব একটা সুন্দর ছিল না, হিজ স্মাইল ওয়াজ অ্যাট্রাক্টিভ, কিন্তু তার হাসিটা ছিল কি ভীষণ আকর্ষণীয়। ইট ওয়াজ জেন্টল অ্যান্ড কাইন্ডলি, তার হাসিটা কি খুব নরম, জেন্টল, ভদ্র, অমায়িক এবং কাইন্ডলি, খুব দয়ালু। He was dressed in a blue cotton shirt and a pair of grey trousers. আচ্ছা, এগুলো একটু কিন্তু ডিটেলগুলো মনে রাখবে। তাহলে উইলসনের চুলটাকে কি বলা হচ্ছে? গ্রে হেয়ার, থিন, তাই তো? আর উইলসনের হাসিটাকে কি বলা হচ্ছে? অ্যাট্রাক্টিভ। দাঁতগুলোকে কি বলা হচ্ছে? নট ভেরি গুড। উইলসনের স্মাইলকে কি বলা হচ্ছে? অ্যাট্রাক্টিভ, জেন্টল, কাইন্ডলি। ওকে, ড্রেস কি ড্রেস পরেছিল? ব্লু কটন শার্ট আর এ পেয়ার অফ গ্রে ট্রাউজার। বুঝছে যে ট্রাউজারটা কি মাছ ক্রিজ, ভীষণ কুচকোনো, অ্যান্ড নান টু ক্লিন, এবং তার শার্টটা বা ট্রাউজারটা খুব একটা কোনোটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। অফ এ থিন ক্যানভাস। আচ্ছা, ক্যানভাস হচ্ছে একটা মেটেরিয়াল, দেখবে খুব কটন, মানে পিওর কটন বা পিওর লিনেনে যেরকম যে মেটেরিয়ালটা হয় সেটাকে ক্যানভাস বলে। অনেকটা দেখবে ওই হ্যান্ডলুমের যে মেটেরিয়াল হয় না, হাতে বোনা, সেইগুলোকে অনেকটা আমরা ক্যানভাসের সাথে, একটু জুট জুট, একটু চটচট লাগে দেখতে, অনেকটা সেই ধরনের যে মেটেরিয়াল সেটাকে বলা হয়ে থাকে ক্যানভাস। বলছে একটা পাতলা, মানে পরে খুব আরাম হয়, সুতির হয় বা লিনেনের হয়, ঠিক আছে, মানে ভেরি স্কিন ফ্রেন্ডলি মেটেরিয়াল। তো বলছে ওইরকম একটা পাতলা ক্যানভাসে সে ট্রাউজার পরেছিল যেটা চতুর্দিকে কুচকোনো ছিল। অ্যান্ড অন হিজ ফিট, এবং তার পায়ে ছিল, হি ওয়ার আ পেয়ার অফ ওল্ড এসপিরিডলস। এসপিরিডলস হচ্ছে খানিকটা পামসু জুতোর মতো, ঠিক আছে, সেই পামসু জুতোর মতো তার পায়ে ছিল এসপিরিডলস, মানে খানিকটা পামসুর মতো জুতো। দ্য গেট আপ ওয়াজ পিকচারে। গেট আপ মানে উইলসনের এই যে পোশাক, তার জুতো, সবটাই কি পিকচারেস, ছবির মতো, অ্যান্ড ভেরি সুটেবল টু দ্য প্লেস অ্যান্ড দ্য ওয়েদার, এবং সেই আবহাওয়া এবং সেই জায়গাটার সাথে ছিল বেশ মানানসই। মানে কি বলতে চাইছেন এখানে? খুব ক্যাজুয়াল একটা পোশাক পরে তিনি বেরিয়ে গেছেন, তার মানে ওই সন্ধেবেলা একটা হালকা ওয়ার্ম, একটা জেন্টল ব্রিজ, মানে ওই পরিবেশের সাথে, ওই আবহাওয়ার সাথে বেশ মানানসই একটা পোশাক। দেখো, অগস্ট মাস মানে আমরা জানি খুব একটা ঠান্ডাও না, খুব একটা গরমও নয়, হ্যাঁ, মানে একটু জাস্ট একটা ওয়ার্ম, একটা বলা যেতে পারে একটা হিউমিড ওয়েদার। সেই ওয়েদারের জন্য এবং সেই সন্ধেবেলার জন্য একটা হালকা, ইটস আ পারফেক্ট গেট আপ। বাট ইট ডিড নট অল গো উইথ হিজ ফেস, কিন্তু তার মুখটার সাথে যেন তার পোশাকটা মানাচ্ছে না খুব, ঠিক আছে, মানে তার মুখের মধ্যে হয়তো কিছু বিশেষত্ব রয়েছে যেটা দেখে মনে হচ্ছে পোশাকটা যেন মুখের সাথে মানানসই হচ্ছে না। ইট ওয়াজ আ লাইন লং ফেস, তার মুখটা কি লাইন, মানে সেই সোজা একটা দাগের মতো, লং ফেস, একটু লম্বাটে গোছের তার মুখটা, ঠিক আছে, মনে হচ্ছে যেন কেউ একটা লাইন টেনে দিয়েছে। ডিপলি সানবার্নড। ডিপলি সানবার্ন মানে বোঝাই যাচ্ছে এই মুখটা কি, মানে তিনি কি রোদে পুড়েছেন, মানে ট্যান হয়ে গেছে। সানবার্ন মানে কি ট্যান হয়ে গেছে মুখে। থিন লিপ, তার ঠোঁটগুলো কি পাতলা ঠোঁট, অ্যান্ড স্মল গ্রে আইজ, এবং তার চোখগুলো কি ছোট ছোট গ্রে কালারের চোখ, ধূসর চোখ। রাদার ক্লোজ টুগেদার অ্যান্ড লাইট নিট ফিচার্স, চোখগুলোকে দেখে মনে হচ্ছে কি চোখগুলো ক্লোজ, মানে চোখগুলো ছোট ছোট, একটু কাছে কাছে, ঠিক আছে, এবং মানে টাইট নিট ফিচার্স, এবং একটা টাইট মানে টানা টানা নিট ফিচার, মানে একটা পরিষ্কার
পরিচ্ছন্ন চেহারা উইলসনের, মানে কোনো প্যাঁচ ট্যাচ কিছু নেই বা কোনো আলাদা যে কোনো বিশেষত্ব থাকবে ওরকম কিছু নেই, একদম পরিষ্কার সাদামাটা চেহারা, মুখে চোখে একটু ট্যান পড়ে গেছে, মনেই হয় এই ভদ্রলোক একটু রোদে থাকেন, একটু লম্বাটে টাইপের একটা মুখ, চোখগুলো একটু গোল গোল, চুলগুলো পাতলা পাতলা, ঠোঁটটা একটু পাতলা, ঠিক আছে, একদম নিট একটা পরিষ্কার পরিচ্ছন্ন চেহারার একটা লোক। নিট বলতে বোঝাচ্ছে মুখটা একটু সাদামাটা প্রকৃতির। দ্য গ্রে হেয়ার, মানে আমরা ঠিক খানিকটা এরকমভাবে একটু কল্পনা করে নিতে পারি উইলসনকে, হয়তো মাথায় টাকটা ছিল না, মানে এক্স্যাক্ট ছবি তো পাওয়া যায় না, তো যাই হোক, আই ট্রাই টু ডু অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। তো বেশ এরকম একটা সাদামাটা পোশাক পরে এরকম একটা রোগা পাতলা ভদ্রলোক। দ্য গ্রে হেয়ার ওয়াজ কেয়ারফুলি ব্রাশড, তার এই মাথার যে ধূসর চুলটা এটা সুন্দর মানে পরিপাটি করে আঁচড়ানো ছিল। কেয়ারফুলি ব্রাশ মানে পরিপাটি করে আঁচড়ানো। ইট ওয়াজ নট আ প্লেন ফেস, মুখটা দেখে মানে কি মনে হচ্ছে না, একটা প্লেন বলতে এখানে বোঝাচ্ছে ডাল, ঠিক আছে, মানে একদম ডাল, একটা ম্লান, একটা মানে একদম যে প্লেন অর্ডিনারি ফেস মনে হচ্ছে না। Indeed, in his youth, Wilson might have been good looking. তাহলে ন্যারেটর এখানে কনজেকচার করছেন, তিনি গেস করছেন যে অল্প বয়সে উইলসনকে ভালোই দেখতে ছিল, বাট আ প্রিম ওয়ান, ঠিক আছে, মানে প্রিম ওয়ান মানে বেশ কি গোছালো চেহারা ছিল উইলসনের, মানে যেমনই দেখতে হোক মানে ভালোর মধ্যে একটু গোছানো চেহারা। অনেকজন মানুষ আছে না দেখবে এমনি সুন্দর হয় কিন্তু আলু থালু হয়, কয়েকজন মানুষ আছে যারা সুন্দর নিজেকে পরিপাটি করে সেজে গুছিয়ে রাখেন বলে দেখতে ভালো লাগে, মানে উইলসন হচ্ছে সেই দ্বিতীয় দলে, মানে পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে মানে সেজে গুজে থাকে বলে উইলসনকে মনে হয় অল্প বয়সে ভালোই লাগতো দেখতে। হি wore the blue shirt open at the neck, সে যে ব্লু শার্টটা পরেছিল সেটার কাঁধের কাছটা ছিল খোলা, ঠিক আছে, অ্যান্ড দ্য গ্রে ক্যানভাস ট্রাউজার্স, এবং সে ক্যানভাস ম্যাটেরিয়ালে যে গ্রে ট্রাউজারটা পরেছিল, নট অ্যাজ দো দে বিলং টু হিম, তার এই শার্ট বা তার এই ট্রাউজারটা প্যান্টটা এই দুটো যেন মনে হচ্ছিল যেন উইলসনের নিজের জামা নয়, বাট অ্যাজ দো শিপরেকড ইন হিজ পাজামাস। আচ্ছা, শিপরেকড ইন হিজ পাজামা বলা যেতে পারে দিস ইজ আ কাইন্ড অফ, মানে একটু মজা করেই বলছেন রাইটার, মনে হচ্ছে শিপরেক, জাহাজে কি হয় মানুষ কি একটা পায়জামা পরে ধরো ঘুমোতে গেছে, সেই সময় হঠাৎ করে জাহাজ ডুবি হয়ে গেছে, তো জাহাজ ডুবি হলে কি মানুষ কি হন্তদন্ত করে বেরিয়ে চলে আসে, তো উইলসনকে দেখেও মনে হচ্ছে কি সে যেন এই পাজামা আর এই জামাটা পরে রাতে ঘুমোতে গেছিল জাহাজের ভেতরে, হঠাৎ করে জাহাজ ডুবি হচ্ছে দেখে কোনো মতে যেন এই জামাটা পরে প্রাণ বাঁচানোর জন্য বেরিয়ে এসেছে। মানে এখানে তিনি বলতে চাইছেন কি জামাটা তার চেহারার সাথে ভীষণ বেমানান লাগছে, মানে ইট ওয়াজ টু ক্যাজুয়াল। He had been fitted out with odd garments by compassionate strangers. বলছে he had been fitted out, মানে তার জামাটা অড গার্মেন্ট এতটাই অড লাগছিল বাই কম্প্যাশনেট স্ট্রেঞ্জার্স, মানে অপরিচিত যে ব্যক্তিরা যারা একটু দয়ালু, তার জামাটা দেখে ওই অপরিচিত ব্যক্তিদের মনেও বোধহয় একটু করুণা হবে। কি মনে হবে? শিপরেকড ইন হিজ পাজামাসের এটার আরেকটা মানে হচ্ছে মনে হবে কি ভদ্রলোকের অবস্থা বোধহয় খুব একটা ভালো নয়, যার জন্য লোকজনের তার এই জামাটা দেখে তার উপর একটু দয়া হবে, আহারে এরকম একটা জামা পরেছে বোধহয় খুব একটা অবস্থা ভালো নয়, মানে এইরকম একটা ধারণা হবে ওর এই পোশাকটা দেখে। অথচ তার মুখটা কিন্তু সেটা বলছে না, একটা অভাবী মানুষের চেহারা মুখ দেখেই কিন্তু বোঝা যায়, কিন্তু উইলসনের মুখটা দেখে মনে হচ্ছে না সে অভাবে রয়েছে, কিন্তু পোশাকটা যে যেমন পড়েছে সেই পোশাকটা সাধারণত একটু অভাবী যারা মানুষ তাদের ক্ষেত্রে দেখা যায়, যার জন্য তিনি বারবার বলছেন মুখের সাথে পোশাকটা মিলছে না। Notwithstanding this careless attire, বলছে তার এই যে আলু থালু পোশাক, এই পোশাকেই যাবেন না, এই পোশাকে না গিয়ে, নট উইথস্ট্যান্ডিং মানে এই পোশাকে না গিয়ে যদি হি লুকড লাইক দ্য ম্যানেজার অফ অ্যান অফিস ইন অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি, বলছে তার মুখটা দিয়ে যদি বিচার করা হয় তার চেহারাটা একটা ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজারের মতো, ইন্স্যুরেন্স মানে বিমা, একটা বিমা কোম্পানির ম্যানেজারের মতো চেহারা তার। Who should by rights be wearing a black coat with pepper and salt trousers, যে বিমা কোম্পানির ম্যানেজাররা কি পরেন, ব্ল্যাক কোট, কালো কোট পরেন, আর পেপার অ্যান্ড সল্ট ট্রাউজার, একটু হালকা গ্রে কালারের ট্রাউজার পরে একটা হোয়াইট কলার থাকে তাদের, ওই ব্ল্যাক কোট থেকে হোয়াইট কলারটা বেরিয়ে আসে, অ্যান্ড আনঅবজেকশনেবল টাই, এবং একটা টাই থাকে, ঠিক আছে, আনঅবজেকশনেবল টাই মানে মানে কোনো আর কি ইয়ে হয় না, ওরা যে টাই পরবে এই বিষয়ে কোনো অবজেকশন থাকে না, মানে এইটা হচ্ছে দ্য ড্রেস কোড অফ দ্য ইন্স্যুরেন্স কোম্পানিজ ম্যানেজার, ঠিক আছে, যে ব্ল্যাক কোট, পেপার অ্যান্ড সল্ট ট্রাউজার, পেপার অ্যান্ড সল্ট মানে হালকা একটু গ্রেইশ কালারের ট্রাউজার,
মানে নুনের ভেতরে গোলমরিচ মিলিয়ে দিলে দেখবে যে কালারটা হয় পেপার অ্যান্ড সল্ট, মানে গ্রেইশ কালার। সেই কালারের তারা প্যান্ট পরে এবং গলার মানে কি থাকে, নেকে কি থাকে, একটা টাই থাকে। হ্যাঁ, দিস ইজ দ্য মাস্ট ড্রেস কোড। বলছে তাকে দেখে ঠিক ওরকম একটা মানে এখানে মনে মনে কি দ্য ন্যারেটর ইম্যাজিনস উইলসন ওরকম একটা পোশাক পরে আসলে একদম ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার মনে হবে ওকে। when I could very well see myself going to him, মানে আমি যেন দেখতে পাচ্ছি যে আমি তার কাছে যাচ্ছি টু ক্লেম দ্য ইন্স্যুরেন্স মানি ওয়েন আই হ্যাড লস্ট এ ওয়াচ। মানে তিনি মনে মনে কল্পনা করছেন যে উইলসন একটা ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার এবং ন্যারেটর তিনি একটা ঘড়ি হারিয়ে ফেলে ইন্স্যুরেন্স ক্লেম করতে যাচ্ছেন উইলসনের কাছে। And being rather disconcerted while I answered the questions, he put to me his obvious impression. এবং তাকে দেখে মনে হচ্ছে মানে খুব আর কি কেয়ারলেস ভঙ্গিতে, মানে উদাসীন ভঙ্গিতে সে যেন আমাকে প্রশ্নগুলো যখন মানে আমি উত্তরগুলো যখন দিচ্ছি, কখন হারালো, কোথায় হারালো, সেগুলোকে যেন সে নোট ডাউন করছে উইথ হিজ অবভিয়াস ইমপ্রেশন। মানে একটু ইন্স্যুরেন্স কোম্পানি মানুষজন দেখবে একটু ভুরু কুচকে অদ্ভুতভাবে সবটাই যেন একটু সন্দেহের চোখে দেখছে, আদৌ হয়েছে তো, সেরকম একটা মুখ করে যেন তাকাচ্ছে। ফর অল হিজ পোলাইটনেস, কিন্তু তাদের মুখে কি একটা পোলাইটনেস থাকে, নম্রতা থাকে, বা তার সাথে একটা উদাসীনতা থাকে। That people who made such claims were either fools or knaves, কেননা যারা এই ইন্স্যুরেন্স করতে যায় বা ক্লেম করতে যায়, হয় তিনি তাদেরকে কি বলছেন, হয় তারা বোকা হয় আর তা না হলে তারা প্রচুর চালাক হয়। নেভস বলতে চালাক, ঠিক আছে, কৌশলী, ধূর্ত। তাহলে উইলসনকে দেখে তার কি মনে হচ্ছে যে যেন একটা ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার আসছে এবং তিনি নিজে যেন তার হারানো ঘড়ির ক্লেমটা নিতে গেছে। তাহলে এই পুরো বিষয়টা কি, তার ইমাজিনেশন। ওকে, moving off, we strolled across the piazza and down the street till we came to Morgano's. বলছে ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা পিয়াজা অবধি, মানে পিয়াজা ক্রস দ্য পিয়াজা মানে পিয়াজা জুড়ে হাঁটতে হাঁটতে ডাউন দ্য স্ট্রিট, সিঁড়ি দিয়ে একটু নিচে নেমে এসে মর্গ্যানোতে পৌঁছলো। মর্গ্যানো মানে আমরা ধরে নিচ্ছি একটা ক্যাফে। We sat in the garden, আমরা একটা বাগানে বসেছিলাম। Around us were talking, people were talking in Russian, German, Italian and English. মানুষজন আমাদের আশেপাশে জার্মানি ভাষায়, রাশিয়ান ভাষায়, ইটালিয়ান ভাষায় এবং ইংরেজি ভাষায় কথা বলছিল। তার মানে এখানে কি বোঝানো হচ্ছে, দেশি বিদেশি প্রচুর পর্যটক আসেন। We ordered drinks, আমরা সেখানে আমাদের পানীয় অর্ডার করলাম। ডোনা লুসিয়া, আন্ডারলাইন করবে নামটা, দ্য হোস্টস ওয়াইফ, অর্থাৎ এই ক্যাফে যিনি হোস্ট, যে মালিক, ওনার, তার স্ত্রী ছিলেন ডোনা লুসিয়া। ভ্যাডেল ডাব, তিনি একটু নড়তে নড়তে ধীরভাবে, ঠিক আছে, এদিকে এগিয়ে এলেন, ইন হার লো সুইট ভয়েস, এবং তার শান্ত অথচ মিষ্টি গলায় পাস দ্য টাইম অফ দ্য ডে উইথ আস, আমাদের সাথে গল্প করে সময় কাটালেন। দো মিডল এজেড, মানে ভদ্রমহিলা ডোনা লুসিয়া কি মিডল এজেড, মধ্যবয়সী, নাও অ্যান্ড পোর্টলি, কিন্তু তার শরীরটা কি পোর্টলি, মানে এখনো সুঠাম, দেখে মনে হয় কি পরিশ্রমী, সুঠাম। She had still traces of the wonderful beauty that 30 years before had driven artists to paint so many bad portraits of her. বলছে তার চেহারায় এখনো তার সেই সৌন্দর্যের ছাপটা রয়ে গেছে, যে সৌন্দর্যটা 30 বছর আগে, মানে ধরা যেতে পারে ডোনা লুসিয়ার বয়স প্রায় 50-এর কাছাকাছি, তার মানে 30 বছর আগে, মানে ইন হার 20s ডোনা লুসিয়াকে দেখে প্রচুর, বলছেন এখানে মজা করে, আর্টিস্টরা তার ব্যাড পোর্ট্রেটস করেছে। ঠিক আছে, ব্যাড পোর্ট্রেটস এখানে তিনি একটু ব্যঙ্গ করে বলছেন, মানে অনেকজন থাকে না পোর্ট্রেট আঁকতে বসে, কিন্তু সে পোর্ট্রেটটা কি একটা মানুষের বিউটিটাকে জাস্টিফাই করতে পারে না। বলছে ডোনা লুসিয়া এরকমই সুন্দর, মানে মধ্যবয়সী দেখেই বোঝা যায় অল্প বয়সে এত সুন্দর ছিল যে তার সৌন্দর্যটাকে আর্টিস্টরা ঠিকঠাক বোধহয় ক্যাপচার করতে পারেনি, যার জন্য পোর্ট্রেটগুলো খারাপ করে দিয়েছে। হার আইজ লার্জ অ্যান্ড লিকুইড, তার মানে এই যে লাইনটা তিনি বলছেন, ড্রিভেন আর্টিস্ট টু পোর্ট্রেট সো মেনি, মানে পেইন্ট সো মেনি ব্যাড পোর্ট্রেটস অফ হার, এটাকে আমরা ধরে নিতে পারি ইজ অ্যান এক্সাম্পল অফ পেরিফ্রেসিস। রাউন্ড অ্যাবাউট ওয়েতে বলছে কি, দ্য আর্টিস্ট কুড নট জাস্টিফাই হিজ বিউটি ইন দ্য পেইন্টিং। ঠিক আছে, তাহলে হার আইজ, তার চোখগুলো কেমন ডোনা লুসিয়ার, লার্জ, বড় বড় এবং লিকুইড, মানে চোখে একটু জল জল ভাব রয়েছে। ঠিক আছে, ওয়ার মানে ময়েশ্চার রয়েছে, ওয়ার দ্য আইজ অফ হেরা, তার চোখগুলো যেন ঠিক হেরার মতো। আচ্ছা, হেরা হচ্ছে ইজ এ গ্রিক অলিম্পিয়ান গডেস। হেরা ওয়াজ অ্যাকচুয়ালি ইনিশিয়ালি দ্য সিস্টার অফ জিউস,
but later on Hera became the wife of Zeus. ঠিক আছে? Hera, as per the Greek mythology, was initially the sister of Zeus but later became Zeus' wife. এবং Hera therefore Zeus যেহেতু অলিম্পিয়ান গডদের কিং ছিল, যার জন্য Hera was the queen of all the Olympian gods and goddesses. ঠিক আছে? অলিম্পিয়ান গড বলতে গ্রিক গড, তারা মনে করা হতো তারা মাউন্ট অলিম্পাসে থাকে, সেই জন্য অলিম্পিয়ান গডটা আসছে। তো সেই অলিম্পিয়ান গডসদের রানী ছিলেন হেরা, অ্যান্ড শি ওয়াজ দ্য ওয়াইফ অফ জিউস। ঠিক আছে? জিউস ছিলেন সেই গডসদের রাজা। তো সেই হেরাকে বলা হয়ে থাকে শি ওয়াজ দ্য গডেস অফ উইমেন, প্রোটেক্টিং উইমেন, চাইল্ড বার্থ, ম্যারেজ, ইউনিয়ন। ঠিক আছে? এবং এই হেরার চোখগুলোও ছিল এতটা সুন্দর, ভীষণ সুন্দরী মহিলা ছিলেন। বাট হেরা ওয়াজ অ্যাকচুয়ালি আ বিট জেলাস অফ হার হাজবেন্ডস, মানে জিউস, আদার ওয়াইভস অ্যান্ড হিজ আদার ফ্লিংস আউটসাইড ম্যারেজ। ঠিক আছে? জিউসের অন্যান্য যে সমস্ত যে নারী আসক্তি ছিল সেইটার প্রতি হেরা একটু জেলাস ছিল। তো এটা হচ্ছে হেরার বর্ণনা, মানে হেরা দেখতে সুন্দর ছিলেন, শি ওয়াজ দ্য কুইন। তাহলে ডোনা লুসিয়া চোখগুলোকে হেরার মতো। তাহলে দিস মানে রেফারেন্স টু হেরা, দিস রেফারেন্স অফ হেরা ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালিউশন, অ্যালিউশন টু গ্রিক মাইথোলজি। অনেক সময় অ্যালিউশন থেকেও প্রশ্ন আসে এটা কিসের অ্যালিউশন, হিস্টোরিক্যাল অ্যালিউশন না কি অ্যালিউশন? তাহলে এটা হচ্ছে গ্রিক মাইথোলজির একটা অ্যালিউশন, হেরা। হার স্মাইল ওয়াজ অ্যাফেকশনেট অ্যান্ড গ্রেসিয়াস, তার হাসিটা ছিল কি অ্যাফেকশনেট, ভীষণ স্নেহময় এবং গ্রেসিয়াস, গ্রেসফুল, লাবণ্যময় একটা হাসি। উই থ্রি গসিপড ফর এ ওয়াইল, আমরা তিনজন একসাথে বেশ খানিকক্ষণ গল্প করলাম। ফর দের ইজ অলওয়েজ আ স্ক্যান্ডেল অফ ওয়ান সর্ট অর আনাদার ইন ক্যাপ্রি টু মেক আ টপিক অফ কনভারসেশন। বলছে এই ক্যাপ্রি শহরে প্রায়শই স্ক্যান্ডেল মানে কিছু কলঙ্কজনিত ঘটনা ঘটেই যায়, কলঙ্কজনক ঘটনা, যার জন্য মানুষের এখানে গল্প করার টপিকের অভাব হয় না। মানে কি ওখানকার মানুষ কি, যেহেতু সিন্স দে হ্যাভ হার্ডলি সাম ওয়ার্ক, মানে প্রচুর অলস অবসর জীবন কাটায়, যার জন্য একটু গসিপই হয় ওখানকার মানুষজন, একটু গসিপ করতে ভালোবাসে। বাট নাথিং ওয়াজ সেড অফ দ্য পার্টিকুলার ইন্টারেস্ট। কিন্তু তখনও কিন্তু উইলসনের এই অদ্ভুত যে ঝোঁক, সেইটা নিয়ে কিন্তু তখনও কোনো কথা হয়নি। অ্যান্ড আ লিটল ওয়াইল উইলসন গট আপ অ্যান্ড লেফট আস, কিছুক্ষণ পরে উইলসন উঠলো ওখান থেকে এবং চলে গেল। ঠিক আছে? মানে কিছুক্ষণ গল্পগুজব করে উইলসন সেখান থেকে চলে যায়। তখন অবধি উইলসনের এই অদ্ভুত যে ঝোঁক, কেন সেখানে এসে থাকলো, সেই বিষয়টা নিয়ে কিন্তু ওই গল্পের মধ্যে আলোচনা হয়নি। Soon afterwards we strolled up to my friend's villa to dine. একটু পরে আমরাও ধীরে ধীরে গুটি গুটি পায়ে আমার বন্ধুর ভিলার কাছে পৌঁছে গেলাম রাতের খাবারের জন্য। On the way he asked me what I had thought of Wilson. পথে যেতে যেতে আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করলো যে উইলসনকে দেখে আমার কি মনে হলো। ঠিক আছে? মানে হোয়াট ইজ মাই ইমপ্রেশন অফ উইলসন, মানে উইলসন সম্পর্কে ন্যারেটরের কি ইমপ্রেশন হলো সেটা তার বন্ধু তার কাছে জানতে চাইছে। এবার তিনি বলছেন, নাথিং, আই সেড, আই ডোন্ট বিলিভ দের ইজ আ ট্রুথ ইন ইয়োর স্টোরি। তিনি বলছেন তেমন তো কিছু মনে হলো না, আমার তো বিশ্বাস হয় না তোমাদের গল্পগুলো শুনে যে উইলসন এরকম। ওয়াই নট? আমার বন্ধু জিজ্ঞেস করলো কেন বিশ্বাস হয় না কেন? হি ইজ নট দ্যাট সর্ট অফ ম্যান টু ডু দ্যাট সর্ট অফ থিং। মানে ন্যারেটরের উইলসনকে দেখে মনে হয় না যে এরকম একটা সাদামাটা চেহারার একটা মানুষ, সে এমন একটা কিছু চ্যালেঞ্জিং একটা ডেয়ারিং কাজ করবে যে সমস্ত কিছু চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখানে এসে একটা অবসরপ্রাপ্ত জীবন এইভাবে কাজ কাম না করে কাটিয়ে দেবে, এইরকম ডিস্টিংগুইশড মনে হয়নি। রাদার উইলসনকে দেখে ন্যারেটরে কি মনে হচ্ছে, ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার, মানে ভদ্রলোককে কি মনে হচ্ছে, ভেরি ম্যাটার অফ ফ্যাক্ট, প্র্যাকটিক্যাল, টু দ্য পয়েন্ট, এরকম মনে হয়েছে। হাউ ডাজ এনিওয়ান নো হোয়াট এনিওয়ান ইজ ক্যাপেবল অফ? তার বন্ধু তার প্রত্যুত্তরে বলছেন, আচ্ছা একটা মানুষকে দেখে কি করে বোঝা যায় বলতো সে মানুষের মধ্যে কি করার ক্ষমতা আছে আর নেই? তার মানে কি সেই এখানে একটু আমরা বলতেই পারি ম্যাকবেথের সেই লাইনটা ডানকান বলেছেন না, দের ইজ নো আর্ট টু ফাইন্ড দ্য মাইন্ডস কনস্ট্রাকশন ইন দ্য ফেস। হ্যাঁ, যে মানুষের মুখ দেখে কি বোঝা যায় যে মনে কি চলছে বা তার কি ক্ষমতা রয়েছে? ঠিক আছে, তুলনাটা আমি একটু অড হয়ে যাবে, জাস্ট বোঝানোর জন্য বললাম। I should put him down as an absolutely normal man of business. এবার ন্যারেটর বলছেন আমার ওকে কি জানি মনে হয়েছে একেবারে নর্মাল, যেরকম সাধারণ কাজকর্ম করা মানুষ যেমন হয় ঠিক সেরকম। Who is retired on a comfortable income from ill-age securities. বলছে আমার মনে হয়েছে কি যে সারা জীবন কাজ করার পরে একটা রিটায়ারমেন্টের ভালো লামসাম অ্যামাউন্ট তুলে এখানে এসে আরামসে জীবন কাটাচ্ছে।
I think your story is just the ordinary Capri tittle tattle. মানে আমার মনে হচ্ছে তোমাদের এই গল্পটা হচ্ছে ক্যাপ্রি টিটল টাটল। মানে কি ওই তোমরা ক্যাপ্রি লোকেরা যেরকম গসিপ করো লোকজনকে নিয়ে, উইলসনের গল্পটাও তোমাদেরই বানানো একটা গসিপ। আমার মনে হয় না এতে কোনো সত্যতা আছে। ও একটা ভালো ইনকাম তুলে নিয়ে এসে ফ্রম ইল এজড ইনসিকিউরিটিস, মানে কি এই বার্ধক্যকালে যে ইনসিকিউরিটিগুলো থাকে সেগুলো কাটানোর জন্য এখানে আরামে থাকতে চায়। আমার এটাই মনে হয়েছে, আর কিছু মনে হয়নি। হ্যাভ ইট ইউর ওন ওয়ে সেড মাই ফ্রেন্ড। আমার বন্ধু বললে বেশ, তাহলে তোমার যা মনে হয় তুমি তাই বিশ্বাস করো। We were in the habit of bathing at a beach called the Baths of Tiberias. তার মানে ন্যারেটর এবং তার বন্ধু তারা সাধারণত কোন বিচে স্নান করতে যেতেন? টাইবেরিয়াসের বিচটাতে তারা স্নান করতে যেতেন। যে বাথ অফ টাইবেরিয়াস একটা স্নানাগার ছিল ওখানে, মানে যে সমুদ্রের কাছে স্নান করা যায়। We took a flight down the road to a certain point. আমরা রাস্তা দিয়ে একটা জায়গা দিয়ে ওখান দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সেখানে যেতাম। And then wandered through lemon groves and vineyards. মানে বে অফ টাইবেরিয়াসে যাওয়ার পথে কি থাকতো? একটা লেবু বাগান এবং ভাইনিয়ার্স আঙুরের বাগান। নয়েজি উইথ সিকাডিস মানে হচ্ছে পতঙ্গ, বেশ পতঙ্গদের ছোট ছোট গুঞ্জন শুনতে পেতাম। আচ্ছা, অ্যান্ড হেভি উইথ দ্য হট স্মেল অফ দ্য সান। এবং এই জায়গাটা কি ছিল? সূর্যের মানে যেন একটা হট স্মেল পাওয়া যেত। হ্যাঁ, মানে যে নাকে কি গরম লাগতো। ওকে, হট স্মেল মানে ওই নাকে যে একটা গরম ধোঁয়ার মতো লাগে, সূর্যের আলো পড়লে নাকটা গরম হয়ে যায়। বলছে সেই সূর্যের আলো, হট স্মেল অফ দ্য সান মানে কি পুরো নাকের ওপর সূর্যের আলোটা পড়তো। ঠিক আছে, মানে ইট ওয়াজ আ ব্রাইট সানি ডে ওয়েদারটা। টিল উই কেম টু দ্য টপ অফ দ্য ক্লিফ ডাউন which a steep winding path led to the sea. বলছে হাঁটতে হাঁটতে আমরা একটা ক্লিফ, একটা টিলার কাছে এসে সেখান থেকে পথ ধরে ধরে নিচে সমুদ্র অব্দি নেমে চলে যেতাম। ঠিক আছে, যে পথটা সমুদ্র অব্দি গেছে। A day or two later, এক দুদিন পরে, just before we got down, যখন আমরা সেই সমুদ্রের পথে নামছি ওই ক্লিফটা থেকে, my friend said, আমার বন্ধু বলল, oh there is Wilson back again. ওই দেখো আবার উইলসনের সাথে দেখা। We scrunched over the beach. আচ্ছা, স্ক্রাঞ্চড মানে কি? ওই বিচটা কি সে নুড়ি পাথরের বিচ ছিল, যার জন্য হাঁটলে একটা ওই দেখবে পাথরের ওপর হাঁটলে একটা চমচম মানে একটা শব্দ হয় না, যেরকম একটা মানে ছনছন শব্দ। তাহলে স্ক্রাঞ্চ বলতে বোঝাচ্ছে কি? মানে ওই পাথর চেপে চেপে হাঁটা। ঠিক আছে, ওই ক্রাঞ্চ একটা যে সাউন্ড, ক্রাঞ্চিং সাউন্ড, সেই কচর মচর শব্দ যেটা, সে ওই রকম শব্দ করতে করতে আমরা গেলাম। দ্য অনলি ড্রব্যাক টু দিস বাদিং প্লেস বিং দ্যাট ইট ওয়াজ শিঙ্গল অ্যান্ড নট দ্য স্যান্ড। বলছে এই স্নানের জায়গার একটাই উইকনেস, একটাই ড্রব্যাক, খারাপ দিক হলো এখানে নুড়ি পাথর রয়েছে, বালি নেই। তাহলে কি নুড়ি পাথরের উপর হাঁটতে একটু অসুবিধা হয়, বালি থাকলে কি ওয়াকিংটা স্মুথ হয়। অ্যান্ড উই কেম অলং উইলসন, এবং আবার কেম অলং মানে we meet। ঠিক আছে, came along এটা হচ্ছে একটা কিন্তু ফ্রেজাল ভার্ব। ওকে, come along মানে হচ্ছে কি টু মিট সামওয়ান। উইলসনের সাথে দেখা হলো, এবং ওই কাম along এর আরেকটা মানে হয় দেখা সাক্ষাতের পরে ওই কেমন আছো ভালো আছো যে জিজ্ঞেস করা, সেটাকেও কাম along বলে। তাহলে উইলসনের সাথে যখন দেখা হলো, saw us and waved। ওকে, যে উইলসন আমাদেরকে দেখে সেও কি হাত নাড়ালো। He was standing up, সে ওখানে দাঁড়িয়ে ছিল, a pipe in his mouth, মুখে একটা পাইপ নিয়ে। He was smoking and he wore nothing but a pair of trunks, এবং তার পরনে শুধুমাত্র একজোড়া ট্রাঙ্ক ছাড়া আর কিছুই ছিল না। a pair of trunks বলতে বোঝাচ্ছে দ্য শর্টস। ঠিক আছে, মানে শর্টস, স্নান করতে গেছে সেখানে সেইটা পরেছিল। his body was dark brown, মানে সূর্যের আলো পড়ে এতটাই ট্যান্ড হয়ে গেছে, শরীরটা কি হয়ে গেছে, চেহারাটা বডির কালারটা কি ডার্ক ব্রাউন হয়ে গেছে, ব্রাউন কালারের হয়ে গেছে। থিন বাট নট ইম্যাসিয়েটেড, মানে উইলসন বেশ রোগা পাতলা চেহারা, কিন্তু ইম্যাসিয়েটেড বলা যায় না। ইম্যাসিয়েটেড মানে হচ্ছে রুগ্ন, যেটাকে বলা হয়। ঠিক আছে, দুর্বল রুগ্ন মানে অনেকদিন মানুষ অসুস্থ থাকলে বা ঠিকঠাক খাওয়া দাওয়া না করলে যেরকম রুগ্ন হয়ে যায় শরীর, মানে উইলসন রোগা বটে কিন্তু রুগ্ন নয়। অ্যান্ড কনসিডারিং হিজ রিঙ্কলড ফেস, এবং তার চোখে মুখে যে রিঙ্কলস, যে চামড়া টামড়াগুলো কুচকে গেছে, অ্যান্ড গ্রে হেয়ার, তার চুলগুলো যেরকম পেকে গেছে, সেই অনুযায়ী তার শরীরটাকে, কাঠামো শরীরের গঠনটাকে যথেষ্ট ইউথফুল লাগছে। মানে তার মুখ আর চুলের সাপেক্ষে তার বডিটা কি অনেক বেশি যৌবন দীপ্ত। হট ফ্রম আওয়ার ওয়ার্ক, হাঁটতে হাঁটতে যখন আমাদের গরম লেগে গেছে, উই আনড্রেস কুইকলি, আমরা তাড়াতাড়ি পোশাক পরিবর্তন করে প্লাঞ্জড অ্যাট ওয়ান্স ইনটু দ্য ওয়াটার, আমরা জলে ঝাঁপ দিয়ে পড়লাম স্নানের জন্য। 6 feet from the shore,
মানে সমুদ্রটা কতটা, প্রায় 6 ফিট মতো শোর থেকে, মানে ডাঙ্গা থেকে সমুদ্রটা প্রায় 6 ফিট, অ্যান্ড ইট ওয়াজ 30 ফিট ডিপ, এবং প্রায় 30 ফিট এটা গভীর সমুদ্র, বাট সো ক্লিয়ার, কিন্তু এতটাই স্বচ্ছ সমুদ্রের জলটা, at once so clear that you see the bottom, যে সমুদ্রের নিচ অবধি দেখা যায়। একটু এই ছবিটা দেখো, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখো সো ক্লিয়ার ওয়াটার, তাই তো? এবং এখানে দেখো তোমরা এই যেটা বলছিলাম শোরটা পেবলস দিয়ে, ওকে? তো বলছে এই সমুদ্রের এই জলটা এতটাই স্বচ্ছ যে প্রায় নিচ অবধি এখানে দেখা যায়। ইট ওয়াজ ওয়ার্ম, জলটা ছিল কি ওয়ার্ম, মানে উষ্ণ, ইয়েট মানে ইনভিগোরেটিং, তা সত্ত্বেও মানে জলটা উষ্ণ হলেও মানে ছ্যাঁকা লাগছিল না, ইনভিগোরেটিং মানে এনার্জেটিক, ঠিক আছে? ওই জলে স্নান করে বেশ এনার্জেটিক লাগছিল। When I got out, Wilson was lying on his belly. আমি যখন স্নান করে উঠলাম, উইলসন কি করলো, সে তখন শুয়েছিল, মানে পেটের ওপর ভর করে, আমরা বলি না উপুর হয়ে শুয়ে থাকা, তো উপুর হয়ে শুয়েছিল, উইথ এ টাওয়েল আন্ডার হিম, মানে ওই পেবলস, ওই নুড়ি পাথরের ওপর, এখানে দেখো ছবিটা আরো ভালো বুঝতে পারবে, ঠিক আছে? এখানে নুড়ি পাথর রয়েছে, পেবলস বিচ, এই সমুদ্রের জলটা স্বচ্ছ এখানে। বলছে সে নুড়ি পাথরের ওপরে সে পেটের ওপর ভর করে শুয়েছিল, একটা নুড়ি পাথরের ওপর টাওয়েল বিছিয়ে, তা নাহলে কি হবে, পেটে লাগবে, হ্যাঁ, তো সেইটা যাতে না হয় একটা টাওয়েল বিছিয়ে সে শুয়ে শুয়ে বই পড়ছিল। I lit a cigarette and went. আমি একটা সিগারেট ধরিয়ে সেখানে গেলাম, and sat down beside him, এবং তার পাশে বসে পড়লাম। Had a nice swim, he asked. আমাকে জিজ্ঞেস করলো, কি ভালো লাগলো সাঁতার কেটে? He put his pipe inside his book to mark the place. সে এবার মুখ থেকে পাইপটা সরিয়ে বইয়ের ভেতরে রাখলো ওই বুক মার্ক হিসেবে, ঠিক আছে? So he used the pipe as his bookmark, and closing it, put it down on the pebbles beside him, এবং বইটা বন্ধ করে তার পাশে যে নুড়ি পাথরগুলো সেটার উপর বইটা রেখে দিল। He was evidently willing to talk. উইলসনকে দেখে মনে হলো আজকে যেন বেশ কথা বলতে ওর আগ্রহ রয়েছে। তার মানে কি, প্রথম দিন আলাপে যে জড়তাটা সেটা কেটে যাওয়ার পরে দ্বিতীয়বার আলাপ হলে কি হয়, মানুষ একটু স্বাচ্ছন্দ্য অনুভব করে, স্বাভাবিক হয়। তো উইলসন কি মনে হলো এবার যেন সে একটু গল্প করতে আগ্রহী। লাভলি, আই সেড, আমি বললাম দারুণ, সুন্দর লাগলো। ইটস দ্য বেস্ট বাথিং ইন দ্য ওয়ার্ল্ড। বলছে আমার তো মনে হলো, ন্যারেটর বলছেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর বেস্ট স্নান এখানে বোধহয় করা যায়। অফকোর্স পিপল থিঙ্ক দোজ ওয়ার দ্য বাথ অফ টাইবেরিয়াস। বলছে একদম, উইলসনও তাই বলছে, মানুষজন এটাই মনে করে যে টাইবেরিয়াসের এই সমুদ্রের কাছে স্নানটা সবচাইতে সুন্দর। He waved his hand towards the shapeless mass of masonry. বলে মানে হাতটা তুলে ওখানে একটা কিসের দিকে পয়েন্ট করলেন, একটা শেপলেস, মানে একটা ভাঙা চোরা মাস, মানে একটা স্তূপ, একটা কাঠামো অফ ম্যাসনরি, একটা স্থাপত্যের। এখানে ছবিতে দেখতে পাচ্ছ সমুদ্রে একটা ভাঙা চোরা একটা স্থাপত্য, ঠিক আছে, ভেঙে গেছে। বলছে ওই একটা স্থাপত্যের দিকে আঙুল তুলে তিনি দেখালেন। দ্যাট স্টুড হাফ ইন দ্য ওয়াটার অ্যান্ড হাফ আউট। বলছে লোকজন মনে করে এই যে টাইবেরিয়াসের বাঁধ, মানে ওটাকে একটা স্থাপত্য মনে করা হয়। কি রাজা টাইবেরিয়াস ওয়াজ এ রোমান এম্পারার, সেই ওই স্থাপত্যটা ছিল রোমান এম্পারার টাইবেরিয়াসের স্নানাগার। এবং মানুষজন বিলিভ করে কি এই স্নানাগারের কিছুটা অংশ ওপরে রয়েছে, কিছুটা অংশ সমুদ্রের তলায় রয়েছে, জলের তলায়, এইটা মানুষ মনে করে। বাট দ্যাটস অল রট। কিন্তু উইলসন বলছে এগুলো সব বাজে কথা। ইট ওয়াজ জাস্ট ওয়ান অফ হিজ ভিলাস, ইউ নো। উইলসন বলছে এগুলো তার ওরকম স্নানাগার নয়, এটা হচ্ছে টাইবেরিয়াসেরই একটা ভিলা ছিল। মানে লোকে যেটা বলে এখানে এম্পারার টাইবেরিয়াস স্নান করতো, এই স্নানাগারের ওপরের অংশটা জলের ওপরে, আবার নিচ সমুদ্রের তলায় একটা অংশ রয়েছে, এগুলো মানুষের ভুলভাল কথা, ঠিক আছে? এগুলো সব বাজে কথা। রট মানে বাজে কথা। এই যে কাঠামোটা দেখছো, এই ম্যাসনরিটা যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এখানে, বলছি এটা টাইবেরিয়াসের, মানে এম্পারার টাইবেরিয়াসের একটা ভিলা ছিল মাত্র। আই ডিড। এবার ন্যারেটর কি বললেন, হ্যাঁ, but it was just as well to let people tell you things when they want to. ন্যারেটর বলছেন আমিও সেটাই জানতাম, কিন্তু আমি উইলসনকে তার মতো করে কথা বলে যেতে দিলাম। It disposes them kindly towards you if you suffer them to impart information. এখানে খুব সুন্দর করে তিনি বললেন যে মানুষ যখন কথা বলে, সাফার দেম মানে কি, এখানে বোঝাচ্ছে তাকে যদি অ্যালাউ দেম, ঠিক আছে? সাফার দেমটা এখানে একটু মানে উনি মজা করে বলছেন, পোলাইটলি বলছেন, যখন কোনো মানুষ কথা বলে, লেট দেম অ্যালাউ, মানে অ্যালাউ দেম,
ওকে, লেট দেম স্পিক। তাদেরকে যদি তুমি তার মতো করে বলতে দাও, তাহলে কি হবে, সেই মানুষটা তোমার প্রতি একটা কাইন্ডনেস তৈরি হবে। মানে কি, এইভাবে ধীরে ধীরে যখন দেখবে কোনো মানুষ যে আমার কথা তো ওই লোকটা বেশ শুনছে, তার সাথে আরও কথা বলার আগ্রহ জন্মাবে, এইভাবে কি একটা কনফিডেন্স তৈরি হবে। মনে করে দেখো, একদম ভিডিও শুরুতেই বলেছিলাম, কি বলেছিলেন ন্যারেটর, যে আমি আমার পেশেন্স, ধৈর্য এবং ট্যাক্ট দিয়ে উইলসনকে কিন্তু কনফাইড করাতে পারি। তিনি দেখো ঠিক এখন সেই পথেই হাঁটছেন। উইলসন গেভ আ চাকল। এটা বলি উইলসন চাকল মানে কি, এরকম করে আমরা বলি না একটা বাজে কথা, ঠিক এই সেন্সে ও চাকল করে উঠলো। ওকে, এবার বলছে দেখো, ফানি ওল্ড ফেলো টাইবেরিয়াস। বলছে কি মজারই ব্যাপার দেখো টাইবেরিয়াস। পিটি দে আর সেইং নাও দেয়ার ইজ নট আ ওয়ার্ড অফ ট্রুথ ইন অল দোজ স্টোরিজ অ্যাবাউট হিম। বলছে মানুষজন এখন টাইবেরিয়াসকে নিয়ে যে সমস্ত কথা বলে, সেগুলো একটাও সত্যি কথা বলে না, এবং এই জন্যই তার টাইবেরিয়াসকে, মানে এম্পায়ার টাইবেরিয়াসকে ফানি ওল্ড ফেলো লাগে, মানে বেচারা ওল্ড ফেলো। ঠিক আছে, আহারে বুড়ো রাজা বেচারা ফানি হয়ে গেছে লোকজনের কাছে, মানে হাস্যাস্পদ হয়ে গেছে, একটাও সত্যি কথা লোকে বলে না, সবই হচ্ছে কি গল্প গাথা লোকে। হি বিগ্যান টু টেল মি অ্যাবাউট টাইবেরিয়াস। এরপরে উইলসন ন্যারেটরকে টাইবেরিয়াসের গল্প বলতে শুরু করলেন। ওয়েল, এখানে ন্যারেটর বলছেন, আই হ্যাড রেড মাই সুটোনিয়াস। সুটোনিয়াস হচ্ছে একজন গ্রিক ঐতিহাসিক, যিনি 12 সিজার্সকে নিয়ে লিখেছিলেন। ঠিক আছে, 12 জন যে পরপর রোমান এম্পায়ার, তাদের যে শাসনকাল, রোমের শহর, দ্য ম্যানার, দ্য সিটি লাইফ, দ্য কালচার, দ্য রিলিজিয়ন অফ রোম, সেইটা নিয়ে সুটোনাসের একটা ইতিহাসের বই রয়েছে। হি ওয়াজ আ হিস্টোরিয়ান। বলছে আমি নিজে সুটোনাসের রোমের ইতিহাসের বই পড়েছি, অ্যান্ড আই হ্যাড রেড দ্য হিস্ট্রিজ অফ দ্য আর্লি রোমান এম্পায়ার। বলছে এবং আমি যে প্রাচীন যে রোমান সভ্যতা, সে রোমান সভ্যতার বইও আমি ইতিহাসে পড়েছি। সো there was nothing very new to me in what he said. কাজে উইলসন যেটা বলছিল সেটা কোনো নতুনত্ব ছিল না আমার কাছে, বাট আই অবজার্ভ দ্যাট হি ওয়াজ নট ইল রেড। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, উইলসন কিন্তু মন্দ জানে না, মানে ওর পড়াশুনো কিন্তু মন্দ নয়। আচ্ছা, হি ওয়াজ নট ইল রেড, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ফিগার অফ স্পিচ লিটোটাস। ঠিক আছে, লিটোটাসে কি হয়, মানে যেরকম বলা হলো না, হি ইজ আ গুড গার্ল, না হি ইজ আ গুড বয়, না বলে বলা হলো কি হি ইজ নট আ ব্যাড বয়, তার মানে কি হি ইজ আ গুড বয়। তাহলে এখানেও বলা হচ্ছে কি হি ইজ ওয়েল রেড, না বলে বলা হচ্ছে কি হি ইজ নট ইল রেড। ওকে, তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ লিটোটাস। আই রিমার্কড অন দ্যাট। বলছে এই বিষয়ে মানতেই হবে যে উইলসনের কিন্তু ভালো পড়াশুনো রয়েছে। ও ওয়েল, ওয়েন আই সেটেল ডাউন হিয়ার। এইবার উইলসন বলতে শুরু করছে নিজের জীবনের গল্প। দেখো, মানে ধীরে ধীরে কিন্তু কনফাইড করতে শুরু করেছে ও ন্যারেটরের কাছে। বলছে আর কি, যখন আমি এখানে এসে থাকতে শুরু করলাম, আই ওয়াজ ন্যাচারালি ইন্টারেস্টেড। খুব স্বাভাবিকভাবে আমার একটা আগ্রহ জন্মালো এই জায়গার প্রতি। অ্যান্ড আই হ্যাভ প্লেন্টি অফ টাইম ফর রিডিং। আমার কাছে অফুরন্ত সময় ছিল বইপত্র পড়ার। ওয়েন ইউ লিভ আ প্লেস লাইক দিস, যখন এইরকম একটা জায়গায় তুমি বসবাস করো, উইথ অল ইটস অ্যাসোসিয়েশনস, যেখানে আশেপাশে এরকম একটা ঐতিহাসিক জায়গা রয়েছে। ঠিক আছে, অ্যাসোসিয়েশন বলতে বোঝাচ্ছে দিস হিস্টোরিক্যাল ম্যাসনরি এভিডেন্সেস, ইটস সেম টু মেক হিস্ট্রি সো অ্যাকচুয়াল। চোখের সামনে যেখানে তুমি এই সমস্ত স্থাপত্যগুলো দেখতে পাবে, ইতিহাসটা যেন এখানে সত্যি মনে হয়। You might also almost be living in historical times yourself. তাহলে এরকম একটা ঐতিহাসিক জায়গায় থাকলে কি মনে হয়, তুমি নিজে যেন মনে হয় যে আমি যেন ওই সময়, মানে ওই ইতিহাসের সময়েই যেন আমি রয়েছি। হয় না, বিভিন্ন ঐতিহাসিক জায়গায় গেলে, এই সমস্ত ফোর্ট টোর্টগুলোতে, কেলাগুলোতে গেলে কি মনে হয়, কেল্লাগুলোতে ঘুরলে যেন আমি ইতিহাসের ওই সময়টাই যেন ফিরে এসেছি, তাই মনে হয়। তো উইলসনেরও তাই মনে হচ্ছে। I should remark here that this was in 1913. ন্যারেটর আমাদেরকে এখানে একটু বলে দিচ্ছেন যে সালটা কত সাল, যে সময় উইলসনের সাথে দেখা হয় তার 1913 সাল। কেন বলছেন একটু পরেই দেখতে পাবো। দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইজি কমফোর্টেবল প্লেস। বলছে তখন ওই বিশ্বটা কি ছিল, সহজ সরল আরামদায়ক একটা জায়গা। অ্যান্ড নো ওয়ান কুড হ্যাভ ইম্যাজিনড, এবং মানুষ কখনোই ভাবেনি, কল্পনাও করেনি, দ্যাট এনিথিং মাইট হ্যাপেন সিরিয়াসলি, যে এমন একটা ঘটনা ঘটে যাবে টু ডিস্টার্ব দ্য সিরিনিটি অফ এক্সিস্টেন্স, যে মানুষের অস্তিত্বের এই যে প্রশান্তিটা সেটা চিরতরে চলে যাবে।
তাহলে এই লাইনটা কোন ঘটনাকে রেফারেন্স দিচ্ছে? দ্য ব্রেকআউট অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ইন 1914। তার মানে ঠিক 1913 সালে যখন ন্যারেটর ক্যাপ্রিতে গিয়ে উইলসনের সাথে তার প্রথম আলাপ হয়, তার ঠিক 1 বছর পরেই 1914 সালে উই ক্যান সি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে লাইনটা তিনি বলছেন, no one could have imagined that anything might happen seriously to disturb the serenity of existence. তাহলে this refers to the breaking out of the first world war, ঠিক আছে, the outbreak of the first world war in 1914. How long have you been here? I asked. আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কতদিন আছো? 15 years, প্রায় 15 বছর। He gave the blue and the placid sea a glance, বলে সে নীল শান্ত সমুদ্রের দিকে একবার তাকালো। And I strangely tender smile hovered on his lips. এবং আমি দক্ষ করলাম একটা অদ্ভুত রহস্যময় সমুদ্র, এই রহস্যময় হাসি তার ঠোঁটে যেন ঝিলিক খেলে গেল। I fell in love with the place at first sight. দেখো উইলসন অবশেষে কিন্তু বলতে শুরু করেছে, বলছে এই জায়গায় যখন আমি প্রথম এসেছিলাম আমি এখানকার প্রেমে পড়ে গেছিলাম। You have heard, নিশ্চয়ই শুনেছো, I dare say, of the mythical German who came here on the Naples boat just for lunch and took and a look at the blue grotto and stayed 40 years. বলছে আমার জীবনটা খালি মিলে যায় সেই মিথিক্যাল জার্মান। আচ্ছা, এটা একটু বলে রাখি, এটা হচ্ছে একটা ইটালিয়ান ফোকলোর বলা যেতে পারে। ক্যাপ্রি শহরে হয় না বিভিন্ন লোকগাথার গল্প, মানে ক্যাপ্রি শহরটাকে নিয়ে বলা হয় ক্যাপ্রি এতই একটা সুন্দর যে একবার যায় ওখানে সেটেল করে যায়। তো এই ক্যাপ্রি শহরে লোকগাথায় একটা গল্প রয়েছে যে একজন জার্মান, তিনি নেপলসে নৌকো নিয়ে বেরিয়েছিলেন যে নেপলসে দুপুরবেলায় লাঞ্চ করে ফিরে চলে আসবেন এবং ব্লু গ্রোথ দেখতে। ব্লু গ্রোথ হচ্ছে এটা একটা কেভ যেটা ক্যাপ্রিতে অবস্থিত, ঠিক আছে, একটা কেভ, সি কেভ, সমুদ্রের ভেতরে একটা কেভ। তো ওই ব্লু কালারে ভীষণ সুন্দর ওই ব্লু গ্রোথ দেখে সেখানে লাঞ্চ করে বেরিয়ে আসবে বলে একটা জার্মান গেছিল এবং আর কোনোদিন সে ফিরে আসেনি, সে 40 বছর ওখানেই থেকে গেছিল। দেখো, দিস পার্টিকুলার রেফারেন্স অফ দ্য ফোকলোর আগেন রেজোনেটস উইথ দ্য লোটাস ইটার ইন ওডিসিউস। বলছে আমার অবস্থা বেশ খানিকটা তার মতোই। ওয়েল, যদিও আই ক্যান সে এক্স্যাক্টলি ডিড দ্যাট, আমি ঠিক এক্স্যাক্টলি সেটাই করিনি বা সেটাই যে হয়েছে বলতে পারি না, বাট ইটস কাম টু দ্য সেম থিং ইন দ্য এন্ড, কিন্তু প্রায় শেষটা বলা যেতে পারে ওই রকমই। Only it won't be 40 years in my case. আমার ক্ষেত্রে এটা 40 বছর না, 25 বছর মাত্র। তার মানে উইলসন কি 25 বছর ধরে আছে? না, 15 বছর হয়েছে। উইলসন প্ল্যান করেছিল 25 বছর সে আর বড় জোর বাঁচবে এবং ওই 25 বছর সে ক্যাপ্রিতে কাটিয়ে দেবে। তাহলে সেই অ্যাজাম্পশনই উইলসনের মাথাতে স্টিক করে আছে। সে বলছে জার্মান যে ভদ্রলোক যাকে নিয়ে গল্পগাথা আছে সে 40 বছর কাটিয়েছিল, আমি কাটাবো 25 বছর, তার মধ্যে 15 বছর সে অলরেডি কাটিয়ে ফেলেছে। এই টাইমগুলোকে কিন্তু একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? স্টিল দ্যাটস বেটার দ্যান আ পোক ইন দ্য আই উইথ এ শার্প স্টিক। বলছে আমার মনে হয় তাও ভালো, পোক ইন দ্য আই উইথ এ শার্প স্টিক মানে চোখে খোঁচানো আঙুল দিয়ে। তার মানে কি বলছে, ওই স্বাভাবিক জীবন কাটানোর থেকে আমার মনে হয় একটু ব্যতিক্রমী, মানে এখানে পোক ইন দ্য আই উইথ এ শার্প স্টিক মানে ব্যতিক্রমী বোঝাচ্ছে, ঠিক আছে, যে একটু ব্যতিক্রমী আমার মনে হয় হওয়া ভালো। তাহলে কার থেকে ব্যতিক্রমী? ওই জার্মান যে ভদ্রলোক তার থেকে উইলসনের গল্পটা একটু ব্যতিক্রমী। I waited for him to go on. ন্যারেটর বলছেন আমি চুপ করে উইলসনের কথা শুনে যাচ্ছিলাম, আমি চাইছিলাম সে আরও বলুক। For what he had just said look indeed as though there might be something after all in the singular story I had heard. উইলসনের মুখে শোনা গল্পটা শুনতে শুনতে আমার মনে হলো যে লোকজন উইলসন সম্পর্কে যেটা বলে মনে হয় সেটা কিছুটা হলেও ঠিক, ঠিক আছে, বাড়িয়ে হয়তো বলে না। But at that moment my friend came dripping out of the water, very proud of himself because he had swum a mile and the conversation turned to other things. ঠিক সেই সময় যখন কনভারসেশনটা আর কি পূর্ণ হবেই হবে, উইলসন বলবেই বলবে, ঠিক সেই সময় ন্যারেটরের যে বন্ধু তিনি স্নান করে জল থেকে ড্রিপিং মানে কি পোশাক থেকে জল চুইয়ে চুইয়ে পড়ছে উঠে এলেন। খুব আনন্দ পেয়েছেন, খুব গর্বিত ন্যারেটরের বন্ধু যে প্রায় 1 মাইল অবধি সে সুইমিং করেছে এবং সে আসার পরে আমাদের গল্পটা আলোচনাটা ঘুরে গেল, অন্যদিকে চলে গেল, ঠিক আছে। আফটার দ্যাট আই মেট উইলসন সেভারাল টাইমস। বলছি এরপরে উইলসনের সাথে আমার বহুবার দেখা হয়েছে
ইদার ইন পিয়াজা অর অন দ্য বিচ, হয় পিয়াজাতে না হলে ওই বিচে সমুদ্রের তীরে। হি ওয়াজ অ্যামিয়েবল অ্যান্ড পোলাইট। এরপরে কি সম্পর্কটা কি হয়েছে, অ্যামিয়েবল মানে বন্ধুত্বপূর্ণ। তার মানে প্রথম দিনের ওই ইনডিফারেন্সটা নিয়ে এখন সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ এবং পোলাইট, বিনম্র। হি ওয়াজ অলওয়েজ প্লিজ টু হ্যাভ এ টক। উইলসনকে দেখে মনে হতো সে যেন এখন কথা বলতে বেশ ভালোবাসছে। And I found out that he not only knew every inch of the island but also the adjacent mainland. এবং উইলসন শুধুমাত্র এই যে ক্যাপ্রি আইল্যান্ডের কোনা কোনা যে চেনে তা নয়, বরং ক্যাপ্রি সংলগ্ন যে মেন আইল্যান্ডটা রয়েছে সেটাও উইলসনের নখদর্পণে। He had read a great deal on all sorts of subjects. উইলসনের বিভিন্ন বিষয়ে অগাধ পড়াশুনো। But his speciality was the history of Rome. কিন্তু উইলসনের বিশেষভাবে পড়াশোনা রয়েছে রোমান হিস্ট্রি সম্পর্কে। এগুলো একটু আন্ডারলাইন করবে, তাহলে উইলসনের কোন বিষয়ে বিশেষ পড়াশুনো, রোমান হিস্ট্রি সম্পর্কে। And on this he was very well informed. এবং এই রোমান হিস্ট্রির ব্যাপারে তার ভালো জ্ঞান রয়েছে। ওয়েল ইনফর্ম মানে ভালো জ্ঞান রয়েছে। হি সিম টু হ্যাভ লিটল ইমাজিনেশন। উইলসনকে দেখে মনে হয় তার খুব একটা কল্পনা শক্তি প্রখর নয়। মানে এটা নয় যে ইতিহাসে পড়লো তার সাথে নিজে কিছুটা বানিয়ে দিল, ওইরকম নয়। মানে ও ওয়েল ইনফর্মড, কিন্তু ওর কল্পনা শক্তি মনে হয় না খুব একটা প্রবল। অ্যান্ড টু বি নো মোর অফ এন অ্যাভারেজ ইন্টেলিজেন্স। এবং সাধারণ মানুষের বোধ বুদ্ধির চাইতে খুব একটা বুদ্ধিমান যে মানুষ তাও কিন্তু উইলসনকে বলা যায় না। বাট ওয়েল রেড, পড়াশুনো করে। He loved a good deal. সে বেশ মন খুলে হাসে, বাট উইথ রেস্ট্রেন্ট, কিন্তু একটু সংযমী ভঙ্গিতে। মানে হা 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 মানে হাসছে কিন্তু হাসির মধ্যে একটা সংযমী ভঙ্গি রয়েছে। And his sense of humor was tickled by simple jokes. এবং খুব সাধারণ একটু মজার মজার কথা বললেই কি ওর হাসি পেয়ে যায়। সেন্স অফ হিউমার টিকলড বাই মানে সাধারণ একটু মানে জোকস বললেই উইলসন বেশ মজা পেয়ে যায়। ওকে, এ কমন প্লেস ম্যান মানে একেবারে সাদামাটা মানুষ। I did not forget the odd remark he had made during the first short dial we had by ourselves. But he never so much as approached the topic again. বলছে আমি এখনো ভুলতে পারি না ওই যে গল্পটা শুরু হয়েছিল, মনে আছে বিচের ধারে একটু আগেই পড়ছিলাম, উইলসন যেখানে বলতে শুরু করেছিল 15 বছর, বলছে সেই গল্পটা ওই শর্ট ডায়াল মানে ওই শর্ট পিরিয়ড অফ টাইম, ওই বন্ধু চলে এসে যে ইন্টারাপ্ট করে দিল, সেই যে ওই অল্প সময়টাকে বলা হচ্ছে শর্ট ডায়াল। ঠিক আছে, ওই ক্ষণিকে ওই যে গল্পটা যেটা যে শুরু হয়েছিল সেটা কিন্তু আমি ভুলতে পারি না। কিন্তু উইলসন আর কিন্তু এই টপিকটা আর তোলেনি, এরপরে তুলবে। ঠিক আছে, পরে যখন আমরা স্টোরিতে এগোবো দেখা যাবে আবার উইলসন রাইটারের কাছে মানে ন্যারেটারের কাছে সে কথা আলোচনা করবে। ওকে, তার মানে এখানে একটা জিনিস দেখো, ন্যারেটার যেটা বলছে সেটা কিন্তু মিলে গেল। ন্যারেটারের কাছে কিন্তু উইলসন কনফাইড করছে, ন্যারেটারের ফ্রেন্ড যখন থাকছে দেখো উইলসন কিন্তু নিজের সম্পর্কে খুব একটা কথা বলছে না। ওকে, তাহলে দিস ইজ প্রবাবলি দ্য স্কিল অফ দ্য ন্যারেটার টু বি পেশেন্ট অ্যান্ড আ লিটল বিট অফ ট্রিকি। One day on our return from the beach, একদিন যখন আমরা সেই সমুদ্র সৈকত থেকে ফিরছিলাম, dismissing the cab at the piazza, একটা ক্যাবকে ডিসমিস করে মানে ওকে যেতে দিয়ে পিয়াজাতে, my friend and I told the driver to be ready to take us up to Anacapri at 5. আমরা সেই ক্যাবটাকে এটা বললাম যে আমাকে আর আমার বন্ধুকে 5টার সময় অ্যানাক্যাপ্রিতে নিয়ে যাওয়ার জন্য আসতে। এটা বলে ড্রাইভারকে বললাম যে তখন তুমি যাও, 5টার সময় এসে নিয়ে যাও। আচ্ছা, এখানে একটু তোমাদের মনে প্রশ্ন আসবে, 5 এটা এম না পিএম? এটা পিএম হবে। ঠিক আছে, কারণ এরপরে আমরা দেখবো তারা যাচ্ছে সন্ধেবেলার দৃশ্যটা। ঠিক আছে, তাহলে দিস ইজ 5 PM। উই ওয়ার গোয়িং টু ক্লাইম মন্টে সোলারো। বলছে আমরা ভাবলাম মন্টে সোলারোর ওপরে উঠে দেখবো। দিস ইজ আ স্মল মাউন্টেন ইন ক্যাপ্রি। ঠিক আছে, তো মন্টে সোলারোতে দেখবো ডাইন এ ট্যাভার্ন উই ফেভার, এবং সেখানে একটা ট্যাভার্ন মানে পাহাড়ের উপরে যে ছোট ছোট ওই ইন বলা যেতে পারে ওরকম একটা ছোট ছোট ক্যাফে, সেখানে আমরা ডিনার করব অ্যান্ড ওয়াক ডাউন দ্য মুন লাইট, এবং চাঁদের আলোয় হেঁটে বেড়াবো, এটা প্ল্যান ছিল। ফর ইট ওয়াজ ফুল মুন। কেন চাঁদের আলোয় হাঁটবে? কেন সেটা পূর্ণিমার রাত ছিল। মানে ভেবে দেখো সৌন্দর্যটা, পূর্ণিমার রাত পাহাড়ের ওপর থেকে সেই চাঁদের আলো তার 6টা সমুদ্রে পড়ছে, এই দৃশ্যটা উপভোগ করবার জন্য তারা মানে মন্টে সোলারোতে যাচ্ছেন। বলছেন অ্যান্ড দ্য ভিউজ বাই দ্য নাইট ওয়ার লাভলি, এবং রাতের সৌন্দর্যটা অসাধারণ লাগবে। উইলসন ওয়াজ স্ট্যান্ডিং বাই দ্য ওয়াইল, উইলসন পাশেই দাঁড়িয়েছিল।
উই গেভ দ্য ক্যাবম্যান ইনস্ট্রাকশন, এবং যখন আমরা ক্যাবম্যানকে বলছিলাম কখন আসতে হবে, উইলসন পাশে দাঁড়িয়েছিল। ফর উই হ্যাড গিভেন হিম আ লিফট টু সেভ হিম দ্য হট ডাস্টি ওয়াক। আমরা ক্যাবম্যানকে, মানে বোঝাই যাচ্ছে তারা স্নান করে ক্যাবে করে এসেছিল পিয়াজাতে, ঠিক আছে, মানে ক্যাবে করে এসেছিল এবং উইলসনকেও লিফট দিয়েছিল। কি জন্য? যাতে ওই স্নান করে ওই হট ডাস্টি ওয়াকটা, মানে আবার ওই গরম ধুলোর থেকে ওকে বাঁচানোর জন্য তারা উইলসনকে লিফট দেয়, যে চলো আমরা তো ক্যাবে যাচ্ছি, আপনিও চলুন। অ্যান্ড ফ্রম মোর পোলাইটনেস দ্যান ফর এনি আদার রিজন, এবং শুধু নম্রভাবে, অন্য কোনো কারণ ছাড়াই। কেন এই কথাটা বলছেন? মানে ন্যারেটারে এটা উদ্দেশ্য ছিল না যে উইলসনকে নিয়ে গিয়ে তার গল্পটা শুনবেন, বলছে একদম নিছক ভদ্রতার জন্যই। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আই আস্কড হিম ইফ হি উড কেয়ার টু জয়েন আস, যদি উইলসনও আমাদেরকে জয়েন করে আমাদের সাথে মন্টেসোলারও ক্লাইম্ব করতে, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে ন্যারেটারের সাথে উইলসনের একটা কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে, কিন্তু এখনও অবধি ন্যারেটার উইলসনের গল্পটা পুরোপুরি শুনে উঠতে পারিনি। আজকের ক্লাসটা এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে লোটাস ইটারের চ্যানেলটা। মানে আজকের ক্লাসটা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, বা আমার ভিডিওসগুলো যদি তোমাদের মানে ইন্টারেস্টিং মনে হয়, ইউজফুল মনে হয়, অবশ্যই চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, একটু কমেন্ট করো ভালো লাগে, ঠিক আছে? সঙ্গে থাকবে।